এই রিক্সা যাবে? যাবার জন্যই তো বসে আছি। তাহলে চলো। আমি রিক্সাতে উঠে বসলাম। রিক্সাওয়ালা রওনা হলো। খোলা আকাশের মিষ্টি রোদ, মন জোড়ানো বাতাস, পাখিদের মিষ্টি মধুর গান, সব মিলিয়ে একদম অসাধারণ। শহরে নতুন আসছি। আমার নাম শাকিল খান। ইন্টার প্রথম বর্ষে পড়ি। বাবা মা বলতে কেউ নাই, বাকিটা গল্পের মধ্যে জানতে পারবেন। নতুন শহর, আমি কিচ্ছু চিনি না। চারিদিকে তাকিয়ে দেখেছি বিশাল বিশাল বাড়ি, রাস্তা জুড়ে যানবাহন, রাস্তার পাশে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। স্মার্টনেস বলতে আমার মাঝে কিচ্ছু নেই। ঢিলে ঢালা শার্ট, হিয়া মোটা একটা প্যান্ট, পায়ে চটির স্যান্ডেল, যেগুলো শহরের লোকেরা বাসায় ব্যবহার করে। মাথায় হিয়া বড় বড় চুল এলোমেলো হয়ে আছে। মাথায় কদিন যে চিরুনি দিছি সেটা মনে নেই। চোখে মোটা ফ্রেমের চশমা, যেটা বুড়ো মানুষেরা পরে। দেখে খ্যাত ছাড়া কিচ্ছু বলবে না। আমিও জানি আমি দেখতে খ্যাতের মতো, কিন্তু এভাবে থাকতেই আমার ভালো লাগে। শহরে আমার মতো লোক আরো অনেক আছে, কিন্তু তারা হয়তো রাস্তায় ঘুরছে, আর নয়তো অন্যের পকেট থেকে টাকা চুরি করছে। যাই হোক, কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। কলেজের সামনে এসে তো আমার চোখ কপালে উঠে গেল। বিশাল এক কলেজ, 4 তলা বিশিষ্ট একটা মধুময় ভবন। আমি রিক্সা থেকে নেমে কলেজের দৃশ্য দেখছিলাম। তখন রিক্সাওয়ালা আমার কাছ থেকে টাকা চাইলো। আমি পকেটে হাত ভরে 10 টাকা বের করে দিলাম। তারপর গেটের সামনে এসে দেখি কলেজে অনেক ছাত্রছাত্রী, যে যার কাজে বিজি। আমি প্রথম পাটা ভেতরে দিলাম। এত বড় কলেজে আমি চান্স পাবো সেটা ভাবতেও পারিনি। কলেজে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ এখানে কেউ খ্যাত নাই, সবাই স্মার্ট। সবাই হয়তো এটাই ভাবছে, আমার মতো গায়া খ্যাত ছেলে এই কলেজে কি করে চান্স পেল। আমিও সেটাই ভাবছি। চারিদিকে তাকাচ্ছি আর সামনে এগিয়ে যাচ্ছি। এমন সময় আমার সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। আমি চশমাটা হাত দিয়ে একটু নাড়িয়ে বললাম, জি ভাইয়া বলেন। কলেজে কি নতুন? জি ভাইয়া। তাই তো বলি, রকির পারমিশন না নিয়ে সামনে আগানোর ক্ষমতা কার আছে? ওর কথাতেই জানতে পারলাম ওর নাম রকি, কিন্তু আমার কাছে কি চাই? মানে মানে তুই অনেক বড় ভুল করছিস। কি ভুল ভাইয়া? আমাকে না বলে তুই সামনে এগিয়ে গেছিস। সরি ভাইয়া, আমি জানতাম না। আজকের মতো মাফ করে দেন। রকি কখনো মাফ করে না, তোকে তো শাস্তি পেতেই হবে। এমনটা করবেন না ভাইয়া, আমায় ছেড়ে দেন। তবে তোর নামে 2টা শাস্তি আছে, এর মধ্যে যে কোনো একটা পেতে হবে। কি ভাইয়া? 1 নম্বর হলো এই কাগজটা এই মেয়েকে দিতে হবে, আর 2 নম্বর হলো এখানে বসে 100 বার কান ধরে উঠবোস করবি। আমি ভাবলাম কাগজটা দেওয়াই হয়তো ভালো হবে। ছেলেটাও যেহেতু খ্যাত, তাই ভাবনাটাও খ্যাতের মতোই। আমি 1 নাম্বারটাই রাজি। ওকে, এই নে। আমার এই যে মেয়ে দেখছিস, নীল ড্রেস পরা মেয়েটা, ওর নাম মনি। এটা ওকে দিবি। ওকে। রকির কাছ থেকে কাগজটা নিয়ে মেয়েটার দিকে হাঁটতে লাগলাম। আমার যাওয়া দেখে ছেলেগুলো হাসতেছে। আমি তো কিছুই বুঝলাম না। মেয়েটা অন্যদিকে ঘুরেছিল। আমি যে ডাক দিলাম, আপু। মেয়েটা আমার দিকে ঘুরতেই তো আমি 1000 ভোল্টের শক খেলাম। এটা মেয়ে নাকি পরী? একদম পুরাই নীল পরী। চোখ দুটো বড় বড়, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো মডার্ন স্টাইলে বাঁধা আছে। ও হ্যালো, কে আপনি? আসলে আপু, এটা আপনাই দিছে। দেখি। মনি কাগজটা হাতে নিয়ে খুললো। হঠাৎ মনির চোখ মুখ লাল হয়ে গেল। কি এমন লেখা আছে যে হঠাৎ মনির চোখ মুখ লাল হয়ে গেল? ভয়ে তো আমার শরীরের ঘাম ঝরতে লাগলো। জানি না এখন কি করবে। মনে হয় মনি অনেক রেগে গেছে। কলেজে প্রথম দিন কেলানি খেতে হবে নাকি? নিজের চেহারা কি কখনো আয়নায় দেখছিস? খ্যাত কোথাকার। কি বলছেন এসব? গায়ে আছে 80 বছরের একটা জামা, পায়ে আছে চটি জুতা, আর আজই আসছিস কলেজে আর এসে এসব শুরু করছিস?
আমি কিছু করি নাই। দেখে তো খুব গরিব পরিবারের বলে মনে হচ্ছে। তা এত কষ্ট করে এত বড় কলেজে পড়তে পাঠিয়েছে তোর বাবা মা, আর তুই এখানে এসেই প্রেমবাজি আরম্ভ। প্রেমবাজি মানে? আমি কার সাথে প্রেম করলাম? আর এটা আমার না, ওই যে ছেলেগুলো ওরাই দিছে। চুপ, নিজে করে এখন অন্যের উপর দোষ চাপাচ্ছিস। বিশ্বাস করেন আমি কিছু করি নাই। চুপ বেয়াদব, যা ক্লাসে যা। কি আর করার, মাথা নিচু করে ক্লাসের দিকে রওনা হলাম। মনটা খুব খারাপ হলো, কিছু না করেও অপমানিত হতে হলো। কি জানি কি লেখা ছিল চিরকুটটায়, তার জন্য মেয়েটা এত রেগে গেল। একটা বেঞ্চে একা একা বসে থেকে এসব ভাবছিলাম। সবাই বন্ধু বান্ধব নিয়ে বসে আছে আর আমি একা বসে আছি। কিছু ভালো লাগছিল না। নতুন কলেজে নতুন দিনে এসে অপমানিত হতে হলো। আর আমি তো এমনিতেই অপমানিত, কারণ খ্যাত ছেলের মান কে দেবে। বসে থাকতে থাকতে ক্লাসের সময় হয়ে গেল। সেখান থেকে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাসে সবার পেছনে জায়গা হলো, তবুও খুশি জায়গাটা তো হয়েছে নাকি। স্যার সামনে বোঝাচ্ছিল, একটু একটু করে শোনা যাচ্ছিল। ভাবলাম পেছনে বসলে আমার পড়াশোনা হবে না, সামনে জায়গা করে নিতে হবে। স্যারের কথা শোনা যাচ্ছে না তো কি করব। ক্লাসের সবার মুখখানি দেখতে লাগলাম। আর হঠাৎ যা হলো তাতে তো আমি জমে পাথর। ওই মেয়েটা মানে মনি এখানে কেন? তাহলে কি সেও আমার সাথেই পড়ে একই ক্লাসে? হঠাৎ মনির চোখও আমার দিকে পড়লো। আমি তো ভয় পেয়ে গেলাম, কিন্তু মনি মুচকি একটা হাসি দিল। হাসিটা আপনারা দেখলে তো পুরাই পাগল হয়ে যাইতেন। আমি তো পুরাই ফিদা। এত সুন্দর হাসি মনে হয় আমি জীবনে প্রথম দেখলাম। কি সুন্দর মুখের চাহনি। মুচকি হাসলো তো দুই গালে দুটো টোল দেখা গেল, যেটা আমার প্রধান ক্রাশ। আমি এখনো তাকিয়ে আছি, চোখ সরাতে মন চাচ্ছে না। তখন মেয়েটা আবার আমার দিকে তাকালো। বুকের ভেতর ভয় দেখা দিল, কিন্তু চোখ সরাতে মন চাচ্ছে না। মনি ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি? আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। মনি আবার হাসিটা আমায় উপহার দিল। আমি নিজেকে সামলে নিলাম, কারণ আমার কপালে এসব নেই। অতীতে অনেক কিছু ছিল, কিন্তু বর্তমানে তা নেই। আমি চোখ সরিয়ে নিলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। স্যার খুব সুন্দর করে সব বুঝিয়ে দিল, যেটা আমার মাথায় খুব অল্পতেই ঢুকে গেল। অন্যরা কি করছে জানি না, তবে আমার মাথায় ধরে গেছে। ক্লাস শেষ হলো, বাইরে আসলাম। সবাই ক্যান্টিনে যাচ্ছে আর আমি তার বিপরীত দিকে, কারণ ক্যান্টিনে বসার যোগ্যতা মনে হয় আমার নেই। মাঠের দিকে আসতেই আবার রকি আর তার বন্ধুরা আমার পথ আটকালো। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। তাই তাদের শিকার হয়ে গেলাম। ভাইয়া সাইড দেন। এই দাঁড়া, জি বলেন। তুই জানিস এই সিরকুটে কি লেখা ছিল? না, সেটা আমি জানি না। ওখানে আই লাভ ইউ লেখা ছিল, কিন্তু তবুও মনি তোকে কিছু বললো না? বলেছে, অনেক বকছে। উহু, আজ পর্যন্ত যেই ওকে প্রপোজ করেছে সেই উপহার হিসাবে থাপ্পড় পেয়েছে, সাথে তার বান্ধবীদের গণধোলাই। আপনিও কি খাইছিলেন? চুপ বেড়া, আমায় মারার কার সাহস আছে? তবে আমিও প্রপোজ করছিলাম, কিন্তু লজ্জা পেয়ে চলে গেছে, এখনো কিছু বলে নেই। ও, নিজের জিএফকে প্রপোজ করতে নিজে ছেলে পাঠাচ্ছেন? কিন্তু কলেজের এত স্মার্ট হ্যান্ডসাম ছেলেরা প্রপোজ করলে মার খায়, আর তুই করলি অথচ কিছুই বললো না। আমার কোনো দোষ নাই ভাইয়া। তাহলে মারলো না কেন? হয়তো আমায় দেখে ভাবির দরদ হয়েছে। ও হ্যাঁ, মনি আবার খুব দরদি। জি। শোন, তুই ওর দিকে ভুল করেও নজর দিবি না, কয়ে দিলাম। কখনো দেব না। কথাটা মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে। যা। রকি এবং তার বন্ধুরা পথ ছেড়ে দিল আর আমি চলে আসলাম। মাঠের এক কোণে এসে বসে পড়লাম। বসে থেকে বই পড়ছিলাম। কিছুক্ষণ পর ক্লাসের বেল দিল। আমি উঠে ক্লাসে আসলাম। ক্লাস করে আবার একা এসে বসে পড়লাম। আর এইভাবে দিনটা পার করলাম। সবকটা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় বলতে আমি একাই থাকি। বাসায় এসে বই একদিকে ফিকে মেরে বসে পড়লাম। কিছুক্ষণ পর বসা থেকে উঠে এসে
রান্নাঘরে গেলাম। কিছু একটা রান্না করতে হবে, সেজন্য রান্নাঘরে কি কি আছে সেটা দেখলাম, আর যেটা যেটা পেলাম সেটা দিয়েই কাজ চালালাম। রান্না শুরু করলাম। রান্না করা একটু একটু জানি, তবে খুব ভালো নয়। আমার রান্না আমি ছাড়া কেউ খাইতে পারবে না। রান্না বান্না সেরে গোসল করলাম, তারপর খেতে বসলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। বিকালে কোথাও ঘুরতে গেলাম না, কারণ ঘোরাঘুরি আমার পছন্দ না। যদিও এক সময় খুব পছন্দ ছিল, কিন্তু এখন নেই। সেই জন্য বই পড়েই সময়টা কাটালাম। সন্ধ্যাবেলা ক্লাসের পড়া পড়তে লাগলাম। সব ক্লাসের পড়া তৈরি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে দরজা লাগিয়ে দিয়ে বাইরে এসে দোকানে নাস্তা করলাম। তারপর হলে সেই একই ড্রেস পরে কলেজের দিকে রওনা হলাম। কলেজে আসতেই রকি আমার পিছু লাগলো। রকি সহ ওর বন্ধুরা এসে কেউ আমায় ধাক্কা মারছে, আবার কেউ এসে আমার বই কেড়ে নিচ্ছে। খুব রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। এরকম না করতে অনেক অনুরোধ করলাম, কিন্তু কেউ আমার কথা শুনলই না। আমি বেচারা চুপ করে ওদের এসব মেনে নিচ্ছিলাম। বই খাতা নিয়ে উপরে ছুঁড়ে মারছিল, মাটিতে এসে ধপাস করে পড়ছিল, আর আমি সেগুলো ঝেড়ে ঝেড়ে গোছাচ্ছিলাম। হঠাৎ আমার সামনে কেউ এসে থামলো। পা দুটো খুব সুন্দর, দু পায়ে সুন্দর সুন্দর নূপুর পরা, খুব দামি জুতা পরে আছে। পা দেখে বোঝা যাচ্ছে কোনো মেয়ে। আমি কিছু না বলে বই গোছাতে লাগলাম। তখন সে আমার সামনে ওখানেই বসে পড়লো। আমি চোখ তুলে ওর মুখের সামনে তাকাতেই অবাক হলাম। এটা তো মনি। আমি মনির দিকে তাকিয়ে আছি, আর মনি আমার বইগুলো গোছাচ্ছে, আর সব কটা গুছিয়ে আমার হাতে দিয়ে দাঁড়িয়ে গেল। আমিও আবুলের মতো মনির পেছনে দাঁড়িয়ে গেলাম। মনি রকির দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। তুমি যাও। জি। আমি মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসলাম। তারপর মনি কি করছে জানি না। আমি সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। সবাই স্যারকে সালাম দিলাম। স্যার সবাইকে বসতে বলল। এরপর পড়া বের করে ধরলো, একে একে ধরলো, কিন্তু শুধু কয়েকজন পারলো, তার মধ্যে রকিও পারল না। এবার আমার পালা। স্যার আমায় বলতেই আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে দেখে সবাই হাসতে লাগলো আর বলল, এই ফকির কোত্থেকে আসলো। আমি সবার মুখের দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। স্যার সবাইকে থামতে বলল আর আমায় পড়া বলতে বলল। আমি শুরু করলাম বলতে। আমার পড়া বলা দেখে মনি সহ সবাই অবাক হলো। এবার স্যার আরেকটা কঠিন প্রশ্ন করলো, সেটাও আমার জানা ছিল, তাই উত্তর দিতে মোটেও সমস্যা হলো না। এবার তো স্যারও অবাক। তুমি কে বাবা? স্যার, আমার নাম শাকিল খান। কিন্তু তুমি পিছনে কি করছো? স্যার, সামনে জায়গা নাই। কে বললো জায়গা নাই? সামনে যারা বসে আছে তারা একদিনও পড়া পড়ে না। সব কটা গর্ধব, তুমি সামনে আসো। না স্যার, ঠিক আছে। আরে আসো না। আর আজ থেকে একটা নিয়ম, যে পড়া পারবে সে সামনে বসবে, আর যে পড়া না পারলে সবার পেছনে। সবাই একসঙ্গে বলল ঠিক আছে। তখন স্যার ছেলে আর মেয়েদের মধ্যে যারা যারা পড়া পারে তাদের সামনে বসিয়ে দিল। এর মধ্যে আমিও ছিলাম, আর মনিরও ছিল। আমি সবার সামনের সিটে জায়গা পেলাম, আর মনিও তাই পেল। মনি আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি তার কোনো রিপ্লাই না দিয়ে সামনে তাকালাম। ক্লাসটা কোনো রকম শেষ করলাম। এদিকে রকি আমার দিকে তো সেইভাবে তাকিয়ে আছে। আমি ওর জায়গা দখল করাতে রকি একদম রাগে লাল হয়ে গেছে। আমি ওদিকে কান না দিয়ে ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম। তখন পড়লাম বিপদে। রকি আর তার বন্ধুরা এসে আমায় ঘিরে ধরলো। কিরে, একদিন হলো কলেজে এসে ভাব শুরু করছিস? আমি কি করলাম ভাইয়া? একদিন পড়া পারছিস বলেই কি তোর ভাব নিতে হবে? আমি কখন ভাব নিলাম? দেখ, এতদিন কলেজ টপার ছিলাম আমি, আর সব সময় থাকবো। যদি তুই আমার জায়গা দখল করার চেষ্টা করিস, তাহলে তোর এমন ব্যবস্থা করব যাতে তুই আর কলেজেই আসতে পারবি না। প্লিজ ভাই, এমনটা করবেন না। তাহলে কাল থেকে সবারও পিছনে বসবি, আর পড়া হলে বলবি পড়া হয়নি। আমার আম্মু আমায় মিথিলার বলতে মানা করছে। এখন বলবি, নয়তো
তোর জীবন যাবে। না ভাই, আমি পারবো না। পারবি না? দেখ তোর কি অবস্থা করি। এ কথা বলে রকি আমার মাথায় ঢালা মারলো। আমি বইটা বুকের সাথে জড়িয়ে ধরে জোরে জোরে হাঁটতে লাগলাম। এমন সময় রকির এক বন্ধু আমার পায়ের সাথে তার পা ব্যাট দিল। আমি আচমকাই সামনে ধপাস করে পড়ে গেলাম। তখন রকিরা হাসতে লাগলো। কলেজের প্রায় সবাই আমার এই অবস্থা দেখে হাসলো। আমি কথা না বলে উঠতে যাব এমন সময় একজন আমায় ধরে তুললো। দাঁড়িয়ে দেখি এটা মণি। মণি আমায় ধরে তুললো আর বইগুলোও তুলে দিল। রকি, এবার কিন্তু খুব বেশি হচ্ছে। কিছু বেশি হয়নি মেরি জানু। চুপ, আর একদিন এর গায়ে হাত দিলে তোদের খবর আছে। ওমা, তাই নাকি? সাবধান। আচ্ছা, ওকে কিছু করলে তোরে তো লাগছে কেন? ও আমার ক্লাসমেট, তাই। শুধু কি ক্লাসমেট নাকি অন্য কিছু? মুখ সামলে কথা বল। ওকে ওকে জানু। চল যা এখান থেকে। এমন সময় রকি এক বন্ধু মনিকে বকতে বকতে ওর সামনে আসছিল। মনিকে মারবে এরকম ব্যাপার। আমি ভাবলাম আমার জন্য কি মেয়েটা মার খাবে। ও মায়েরে! তারপরে তাকিয়ে দেখি ছেলেটা মাটিতে পড়ে আছে। মনি এমন মায়ের দিল যে ছেলেটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। কি দেখলাম এটা মায়েরি? এটা কোনো জাদু হলো নাকি? মায়া মানুষ মারামারি করছে ভাবা যায়? আমি তো আবুলের মতো হাঁ করে তাকিয়ে আছি। আর রকির বন্ধুরা কোনো মতে দাঁড়ালো আর মনির দিকে তাকাচ্ছে আর পেছনে যাচ্ছে। রকি আর তার বন্ধুরা সবাই চলে গেছে। আমি তো মনির পেছনে দাঁড়িয়ে আছি হাঁ করে। মনি আমার দিকে ঘুরলো। আমায় এমন অবাক হয়ে থাকতে দেখে হাতে তুড়ি মারলো। হ্যালো মিস্টার। আর হ্যাঁ হ্যাঁ বলেন। এত অবাক হয়ে কি ভাবছেন? আপনি মারামারি জানেন? হ্যাঁ, শহরের কুত্তাদের হাত থেকে বাঁচার জন্য করতে হয়। কুত্তারা কি আপনায় তাড়ানি দেয়? এটা ওই কুত্তা না, এটা হচ্ছে মানুষ নামে জানোয়ার, যারা দিনের পর দিন বোনের মতো মেয়েদের ধর্ষণ করছে আর মেরে ফেলছে। ও ভালো। আচ্ছা, তুমি এত বোকা কেন? কি করনো? ওরা তোমায় এভাবে মারছে, অত্যাচার করছে, আর তুমি চুপচাপ মেনে নিচ্ছ? হ্যাঁ, মারামারি ঝামেলা আমার একদম পছন্দ না। চলি আপু। আরে শোনো শোনো, হ্যাঁ বলেন। আমরা কি বন্ধু হতে পারি? আমি চলি। আরে এমন করেন কেন? বন্ধু হলে সমস্যা কি? আমার এসব ভালো লাগে না। শোনো, না, আমার সাথে আপনায় কেউ দেখলে আপনায় অপমান করবে। আপনি চলে যান। রকি এতক্ষণে সবাইকে বলে দিয়েছে। আচ্ছা, আমি যাই। ওই মিয়া, ওই আপনাই আমি বাঁচালাম, একটা ধন্যবাদ তো দিলে না? ধন্যবাদ। এবার খুশি? গেলাম। আরে ওই শোনেন। আমি কোনো কথা না বলে জোরে জোরে হাঁটতে লাগলাম। পেছনে তাকিয়ে দেখি মনি ওখানে দাঁড়িয়ে আছে। আমি এসে মাঠের এক কোণে বসে পড়লাম। বসে থেকে বই পড়ছিলাম। তখন মনি এসে আমার বইটা টেনে নিয়ে নিল। আমার খুব রাগ হলো আর মন খারাপও হলো। পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য খুব রাগ হলো। মারতে যাব এমন সময় চোখ তুলে তাকিয়ে দেখি মনি। আমি নিজেকে সামলে নিলাম। ডান হাত দিয়ে চশমাটা ঠিক করলাম। আপনি আবার? কি বলছেন স্যার? বই পড়ছি। দেন, বই দেন। আচ্ছা, আপনার মধ্যে কি কোনো রসকস নেই? না, নাই। এবার দেন। ধুর, জীবনে অনেক ছেলে দেখছি, কিন্তু আপনার মতো দেখিনি। ভালো, তাহলে দেখলেন তো। আল্লাহ গো, আপনার জন্মের সময় কি আপনার মুখে মধু দেয়নি? জানি না, বাবা মা বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম। মানে আপনার বাবা মা নেই? আছে তো, না থাকলে আমি কেমনে হনো? হায়রে কপাল, এখন কি বেঁচে আছে? জি না, ওই আকাশের তারা। ও সরি। এখান থেকে যান প্লিজ। না গেলে? কেন বুঝতে পারছেন না আমায়? কেন বুঝতে পারছেন না? আপনায় আমার সাথে দেখলে রকি ভাই আমায় মারবে। কেউ কিচ্ছু করবে না। আচ্ছা, কলেজে এত ছেলে থাকতে আপনি আমার পেছনে লাগছেন কেন? কারণ আমার মন বলছে তোমার এটা আসল রূপ নয়। মনের এমন কথা খুব চমকে গেলাম।
মনি আমায় চিনে ফেললো নাকি? চশমাটা ঠিক করতে করতে বললাম, মানে? মানে তুমি একটা গাধা, তুমি গাধা হয়ে জন্ম নিলে খুব ভালো হতো। ও ভালো। বাপরে, খুশি হয়েছো নাকি? জি, প্রথম যে আমায় কোনো কিছু ভালো বললো, নয়তো কে কার সাথে বলে ঠিক নাই। আরে আরে, তুমি এটাকে খারাপ মনে করছো কেন? আমি শুধু মজা করছি। ভালো। প্রচুর ভালো। ক্লাস শুরু হচ্ছে, চলো। আপনি আগে চলে যান। কেন? একসঙ্গে গেলে কি সমস্যা? অনেক সমস্যা। ওকে। তারপর মনি আগে আগে চলে গেল, আর আমি একটু পর ক্লাসের দিকে চললাম। ক্লাসে যেতেই সবাই আমার দিকে তাকালো কেমন যেন ঘৃণার চোখে, আর সবাই বলল, ওই যে খ্যাত আসছে। আমি শুনেও না শোনার ভাব করে আমার জায়গায় বসে পড়লাম, কিন্তু আমার আশেপাশের কেউ নাই। পেছনে তাকিয়ে দেখি সবার পেছনে গেছে, আর সবাই নাকে মুখে হাত দিয়ে আছে। এটা দেখে খুব খারাপ লাগলো, তবুও কিছু মনে করলাম না। মানুষকে আজ মানুষই ঘৃণা করতে লাগছে, তাহলে কেমনে সৃষ্টির সেরা জীব মানুষ হলো? সবাই সমান, কিন্তু ডিজিটাল দুনিয়ায় যারা পোশাকে ভালো তারা সব দিক দিয়ে ভালো হয়, কিন্তু যারা টাকার অভাবে পোশাক পায় না তারা কখনো ভালো হতে পারে না। ফলে তারা যেখানকার সেখানেই থেকে যায়। এমন হলে দেশ কেমন করে উন্নতি হবে? যদি দেশের মধ্যেই চলে হিংসা বিদ্বেষ, তো আমি আর কিছু বললাম না, সামনে তাকালাম। একটু পর স্যার আসলো। সবাইকে পেছনে দেখে স্যার বুঝলো হয়তো তাদের পড়া হবে না, তাই পেছনে গেছে। এরপর পড়া শুরু করলো। আমি পড়া বললাম। এদিকে রকি রেগে আগুন। মনি একবার রকির দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। পড়া ঠিক মতো বলে বসে পড়লাম। আমার বাদে আর কয়েকজনের পড়া হলো। স্যার কিছু না বলে নতুন পড়া দিয়ে চলে গেল। আমি ক্লাস থেকে বেরিয়ে আসলাম। ভলিবল খেলার মাঠে ঘুরছিলাম, তখন দেখি সামনে মনি আমার দিকে হয়ে বসে আছে। আমায় দেখে একটু হাসলো, আর অন্যদিকে তাকাবো এমন সময় পেছনে থেকে বল খুব জোরে ধেয়ে আসছিল। আমি মনির কাছে ছিলাম, লাফ দিয়ে মনির হাত ধরে টান মারলাম। মনি আমার সাথে ধাক্কা লাগলো, আর বলটা দূরে গিয়ে পড়ে গেল। মনি তো একদম সেই লেভেলের শখ খেলো। আমি মনিকে আমার থেকে ছাড়িয়ে দূরে আসলাম। ধন্যবাদ। জি। তোমায় আমি বাঁচিয়েছি, আর আমায় এখন তুমি বাঁচালে, সমান সমান। তো আমরা বন্ধু হতে পারি কি? মনির এসব কথা শুনে আমি অবাক হলাম, আর পাশ থেকে মনির বান্ধবী জয় বলল, তোর কি মাথা খারাপ? এমন একটা গাইয়া খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করতে চাস? তুই চুপ কর। কেন রে? এই যে মিস্টার খ্যাত, আপনার প্যান্টে কি আরো 4 জনকে নিয়ে থাকেন? জুয়ের কথা শুনে মনি সহ সবাই হাসতে লাগলো। আমি মাথা নিচু করে নিলাম। চুলে তো মনে হয় 1 মাস থেকে শ্যাম্পু করে নাই। জয়, তুই চুপ করবি? সত্যি কথা বললেই দোষ। শোনেন আপু, আমি আপনার বান্ধবীকে আমার বন্ধু হতে বলি নাই। ছি, তোর সাথে আমি কথা বলতে পারবো না। বলতে হবে না, তবে একটা কথা জেনে রাখবেন, সব মানুষ কিন্তু একই, সবাই সমান। চল, খেত কোথাকার। জয়, প্লিজ চুপ কর। আমি আর কথা না বলে সেখানে চলে আসলাম। আসার সময় মনি পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি সাড়া দেইনি। খুব খারাপ লাগলো আজকে, তবুও আমি এমনই থাকবো। আমি আমার মতো থাকবো। কে পছন্দ করলো কে করলো না এটা দেখার সময় আমার নাই। এটা ভেবে চলে আসলাম ক্লাসে। ক্লাসে এসে দেখি কেউ নাই। আমি একা বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো, আর সাথে সবাই ক্লাসে চলে আসলো। মনি বারবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। ইশারায় কিছু একটা বলতে চাইলো, কিন্তু আমি তা শোনার চেষ্টাও করলাম না। ক্লাস শেষ করে সোজা কলেজ থেকে বেরিয়ে চলে আসলাম। সেখান থেকে সোজা বাসায় এসে বই রেখে গোসল করলাম। গোসল করে রান্না করতে লাগলাম। বাসায় যা ছিল তা দিয়ে রান্না করলাম। আজকে বিকালে বাজার করতে হবে। রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। তারপর রেস্ট নেওয়ার জন্য একটু ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে বাজারে গেলাম। বাজারে এসে দরকারি জিনিসপত্র নিয়ে বাসায় আসলাম। রাতে রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে বেরিয়ে রান্না করলাম।
দুপুরে রান্না করব না বলে একটু বেশি করে রান্না করে রাখলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে আসলাম আগের সেই টাইপে, ঢিলে ঢালা পোশাক, চুলগুলো এলোমেলো। কলেজে এসে সোজা ক্লাসে গেলাম। ক্লাস করে প্রতিদিনের মতো আজকেও একাই বসে আছে। তখন রকির বন্ধুরা এসে আমায় ঘিরে ধরলো। আমি তো অবাক, এদের আবার কি হলো? আমি তো কিচ্ছু করি নাই। আমি দাঁড়িয়ে গেলাম। তখনই একজন আমার বুক বরাবর লাথি মারলো। আমি একটু পেছনে এগিয়ে গেলাম। পেছন থেকে আরেকজন আমায় ঘুষি মারলো। এবার পড়ে গেলাম। প্রতিবাদ করতে চেয়েও পারলাম না, বাধ্য হলাম তাদের মার খাওয়ার জন্য। হঠাৎ একটু পর মুনি চলে আসলো। আমায় তুলে আমার বদলে সে মারপিট করতে লাগলো। আমি তো হাঁ হয়ে গেছি। কি মেয়ে রে বাবা, মারপিট করতেও পারে, তাও আবার যেমন তেমন মারপিট নয়, আমার মতো ছেলেদের ভর্তা বানিয়ে দিচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এক একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, দেখে হাসিও পাচ্ছে আবার কান্নাও পাচ্ছে। নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। মনির মার খেয়ে রকির বন্ধুরা পালালো। তখন মনির জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আমার দিকে আসলো। আমি উল্টো দিকে রওনা হলাম। ঠিক এমন সময় মনির পেছনে থেকে আমার শার্টের কলার ধরে টান দিল। আমি যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। পেছনে তাকিয়ে দেখি মনি, চোখে মুখে রাগের ছায়া, মনে হচ্ছে আমায় এখনই গিলে খাবে। কলার ছেড়ে দিয়ে বলল, এই কই যাস? কেন? আপনাকে কেন বলবো? নিজে তো একটা গাধা, কেউ মারতে লাগলে চুপচাপ মার খাস। আমার না সন্দেহ হয় তুই ছেলে নাকি মেয়ে। আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? হ্যাঁ সত্যি বলছি, ছেলে হয়েও নিজেকে রক্ষা করতে পারিস না। তুই আবার কেমন ছেলে? হ্যাঁ, আমার এসব মারপিট পছন্দ না। আজ আমি নাচলে তোর 14টা বাজিয়ে দিত ওরা। আজ থেকে বলছে? চুপ কর, আমায় তো বন্ধ করবি না। আর নিজেও মারপিট পছন্দ করিস না, তাহলে তো 2 দিনও বাঁচতে পারবি না। কেন, মারপিট জানলেই কি বাঁচা যায়? হ্যাঁ, এই শহরে বোকা মানুষকে সবাই ধোকা দেয়। হ্যাঁ। চল, আজ আমি তোকে মারপিট শেখাবো। হ্যাঁ চল। না, আমায় ছাড়েন, আমি যাব না। চল বলছি। মনি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আর কি করব, বাধ্য ছেলের মতো যেতে লাগলাম। মনি আমায় ফাইটিং রুমে আনলো। আল্লাহ গো, এটা কলেজ নাকি অন্য কিছু? এখানে সবকিছু আছে, সবকিছুর জন্য আলাদা আলাদা রুম। দেখে খুব ভালোই লাগলো। সব জিনিসপত্র আছে, মনে হয় এখানে ট্রেনিং দেওয়া হয়। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনি এসে আমায় একটা একটা করে জিনিসপত্র দেখাতে লাগলো। যদিও এদের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়, তবুও না চেনার মতো হয়ে থাকলাম। নে, এবার আমি যেমন যেমন করি তুইও কর। পারবো না, এসব আমি করতে পারবো না। কর বলছি। না। মনি আমায় এক প্রকার ভয় দেখিয়ে করাতে চাইলো, কিন্তু আমিও নাছরবান্দা। মনি যেমন করে আমি তার উল্টো করি। মনি অনেক রেগে গেল আর আমায় নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে দেখি রকিও আছে, শুধু আমার আর মনির দিকে তাকাচ্ছে। আমি না দেখার ভান করে ক্লাসে মন দিলাম। ক্লাস শুনতে হলো। পড়া শেষ করে স্যার পিকনিকের কথা বলল। প্রতি বছর নাকি এই সময় কলেজ থেকে পিকনিকে যায়। শোনো সবাই, হেড স্যার বলেছে তোমাদের নিয়ে পিকনিকে যাবে, তাই যারা যারা যেতে চাও তাদের সবার একটা লিস্ট তৈরি করো। স্যার আপনিই করেন, আমরা নাম বলছি। আচ্ছা, যারা ইচ্ছুক দাঁড়িয়ে যাও। স্যারের কথা মতো সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু আমি দাঁড়ালাম না, কারণ এসবে যাওয়া আমার ভালো লাগে না। কিন্তু পাশের টেবিল থেকে মনি ইশারা করতেই আছে, আমি না গেলে নাকি ও যাবে না। আমি বারবার না বললাম। তখন মনি সত্যি সত্যি বসে পড়লো। কি ব্যাপার মনি, তুমি যাবে না? না। মনি আমার দিকে তাকিয়ে না বলল। জানি এই মেয়েটা কি চায়। সবাই যেখানে আমাকে দেখে ঘৃণা করে, সেখানে এই মেয়েটা আমার পিছু ছাড়ে না। উপায় না পেয়ে দাঁড়িয়ে গেলাম। আমার দাঁড়ানো দেখে মনি খুশি হয়ে দাঁড়ালো, কিন্তু বাকি সবাই বসে পড়লো। আমি বুঝলাম আমি গেলে ওরা যাবে না। কি হলো, সবাই বসে পড়লে কেন? একটা গাইয়া খেত ছেলের সাথে আমি যেতে পারবো না। মানে? তার অ্যাটিটিউড আর আমাদের অ্যাটিটিউড মানে না। কার কথা বলছো তোমরা? স্যার আমার কথা বলছে। স্যার আমার কথা বলছে। আমি যাব না স্যার, আপনি সবাইকে নিয়ে যান। কেন স্যার,
শাকিল কি এই কলেজের ছাত্র না? আর কি যাওয়ার অধিকার নেই? হ্যাঁ সেটাই তো। আর শাকিল তোমাদের থেকে পড়াশোনায় অনেক ভালো, আর তাই তার যাবার অধিকার পুরোপুরি আছে। কেউ যেতে না চাইলে তার পা ধরার কোনো মানেই হয় না। মনি, তুই কিন্তু ভুল করছিস। কিচ্ছু ভুল করছি না। তোদের যদি এতই অ্যাটিটিউড, তাহলে শাকিলের থেকে পড়াশোনায় ভালো হয়ে দেখাতো দেখি, ওর মতো ভদ্র হয়ে দেখাতো দেখি। এর জন্য তোকে পস্তাতে হবে। ভয় করি না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে বসে আছি। এদের সব অপমানের জবাব আমি এখনই দিতে পারি, কিন্তু তা করা যাবে না, কারণ আমি একজনকে কথা দিয়েছি কোনো রকম ঝামেলা জড়াবো না। শাকিল তুমি দাঁড়াও। হ্যাঁ শাকিল দাঁড়াও, আর যারা যারা যাবে না তারা বসে থাকো, যেতে চাইলে দাঁড়িয়ে পড়ো। স্যারের কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে রকিও দাঁড়িয়ে গেল, কিন্তু কি যেন একটা বলছিল, মনে হয় মনির কিছু একটা ক্ষতি করবে। আমি কিছু বললাম না। স্যার সবার নাম লিখে নিয়ে টাকার কথা বলে চলে গেল। এরপর আমিও বাইরে চলে আসলাম। সোজা আমার প্রিয় জায়গা মাঠের এক কোণে গিয়ে বসলাম। বসে থেকে বই পড়ছি, এমন সময় মনি আসলো। কি করেন স্যার? কিছু না, বসে আছি। আমি তো দেখছি বই পড়ছো। হুম। বুঝলে শাকিল, নিজের অধিকার সবসময় নিজেকেই ছিনিয়ে নিতে হয়, কারণ এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো নয়। তাহলে আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আপনার কি স্বার্থ? আমারও একটা স্বার্থ আছে, কিন্তু কি সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। দেখুন, আমি অত প্যাচাল ছেলে নয়। আমি একটা বোকা ছেলে। তাই এত না ঘুরিয়ে সোজা সাপটা বলেন তো। আমার কি মনে হয় জানো, তুমি এই খ্যাত সেজে আছো, আসলে তুমি কিন্তু এমন নও। মানে? মানে তোমার সবাই এত অপমান করছে, মারতেছে, তবুও একটু কষ্ট পেতে দেখলাম না। আমি ছোট থেকে এমন, আর এমন থাকতেই পছন্দ করি। কেন? হ্যাঁ, এটা মডার্ন দুনিয়া। এখন তোমার মতো খ্যাতদের সবাই অপমান করবে, তাই বলছি নিজেকে পাল্টাও। সরি, কারো কথায় বা কারো অপমানে আমি নিজেকে পাল্টাতে পারবো না, কারণ আমি যেমন তেমন থাকতে ভালোবাসি। বোঝার চেষ্টা করো। আপনি এখান থেকে যান। কিন্তু শাকিল। হ্যাঁ। মনি না উঠাতে আমি নিজে উঠে চলে গেলাম ক্লাসে এসে দেখি কয়েকজন বসে আছে। আমায় দেখে তারা সবাই চলে গেল। আমি আমার জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার আসলো। ক্লাস করলাম, তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কলেজে আসলাম। ভালোই ক্লাস করলাম। মনের সাথে আজকে একটু কথা বলতে মন চাইলো, তাই যখন আমার কাছে আসলো তখন কথা বলতে লাগলাম। অনেকদিন পর কারোর সাথে এমন করে কথা বললাম। তারপর বলো, বাসায় কে কে আছে? কেউ নাই, আমি একা। আপনি? আমার মা নেই, বাবা আছে। বাবা আমায় খুব ভালোবাসে। আকাশের চাঁদ চাইলেও আমার বাবা আমায় এনে দিবে। চাঁদ কি আনা যায়? ধুর পাগল, ঝাড়ি দিচ্ছি। ও, এই, তুমি সবসময় মুখ এমন পাছার মতো করে থাকো কেন? এমনিতেই, আমার এমনি থাকতেই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। একটু হাসো তো। হাসি সবার মুখে থাকে, কিন্তু কেউ একজন এসে সেটা কেড়ে নিয়ে যায়। আমি না একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সে স্যাকা দিয়ে আমায় ব্যাকা করে চলে গেছে। তবুও হাসছো? তো কি করব, যার যাওয়ার সে চলে যাবে, তার জন্য দুঃখ পেয়ে কি লাভ বলো? আর হাসি হলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। হাসির প্রতিযোগিতা হলে আপনি নোবেল পেতেন। ধন্যবাদ। অনেক হাসি ঠাট্টা করলাম, খুব মজাও হলো। মনটা একটু পাতলা হলো। মেয়েটা কেমন যেন অন্যরকম। তার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো ঘৃণা, আছে শুধু সবার জন্য বুক ভরা ভালোবাসা। সব সময় হাসি মুখে থাকে। হাজার কষ্ট হলেও সে হাসবে। ওকে দেখে খুব অবাক হতাম, মানুষ কি এমন হতে পারে? হাজার দুঃখের মধ্যেও সে সুখ খুঁজে বেড়ায়। এমন মেয়ে হাজার একটা পাওয়া যায়। সে সবাইকে সুখী দেখতে চায়। একদিন কথা বলেই আমার মনে জায়গা করে নিল। সমস্ত ক্লাস শেষ করে বাসায় আসলাম। আগামীকাল পিকনিকে যাওয়ার ডেট হলো। আমি বাসায় এসে আমার ঢিলা ঢালা শার্ট খুলে ধুয়ে দিলাম।
রান্নাঘরে খাওয়া দাওয়া করতে করতে বিকাল হয়ে গেল। বিকালে কোথায় বেরোলাম না, বাসায় ঘুমিয়ে থাকলাম। সন্ধ্যায় উঠে জামা কাপড় তুলে দরজা লাগিয়ে দিলাম। তারপর ক্লাসের পড়া তৈরি করে ঘুমিয়ে গেলাম। কোনো কাজ কাম নেই, শুধু খাই আর ঘুমাই। দুটো টিউশনি করাতাম, কিন্তু কয়েকদিনের ছুটি নিছে, কোথায় যেন বেড়াতে গেছে। এর আগেও টিউশনি করিয়েছি, কিন্তু আমার মতো খেত ছেলের কাছে তারা পড়বে না। পরের দিন তার মা আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে যেতে বারণ করে দিল। এখন একটাই টিউশনি করায়, আর ওটা দিয়েই আমার দিন চলে যায়। আমি যেখানে টিউশনি করাই তারা কালকে বাসায় আসবে, আর আমি পিকনিকে যাওয়ার জন্য একদিন ছুটি নিলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরলাম। ভাবের কিছু নাই, কারণ সেই পুরনোগুলোই। তো সেগুলো পরেই কলেজে চলে আসলাম। কলেজে আসতেই দেখি মনি দাঁড়িয়ে। আমায় দেখে তো রেগে আগুন, বুঝলাম না কি জন্য রেগে গেল। আমি কাছে যেতেই, এই শোনো, আজকে তুই কলেজে আসিস নাই, পিকনিকে যাচ্ছিস। পিকনিকে? হুম। কচুর মাথা, এসব পোশাক পরে কি কেউ পিকনিকে যায়? আমি যাই, আর আমার এটাই ড্রেস। উফ, এমনি কি তোকে সবাই গায়া বলে? কারণ গায়াদের মতোই তোর আচরণ। এই জন্য বলছিলাম আমি যাব না, সবাই আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। তোর কারণেই তো করবে। আমি কি করলাম? কচু করছিস। চল আমার সাথে। কোথায়? জাহান্নামে। হ্যাঁ? মনি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখন স্যার বলল, মনি, কোথায় যাচ্ছ? স্যার, আপনারা বাজারে আসেন, আমি ওখানেই যাচ্ছি। আচ্ছা। মনি আমাকে নিয়ে চলে আসলো বাজারে। আমি আসতাম না, তবুও জোর করে নিয়ে আসলো, আর একটা শপিং মলে ঢুকালো। নে, একটা শার্ট পছন্দ কর তো। কার জন্য? আমার বিএফের জন্য। দেখতে শুনতে তোর মতোই। তাহলে আপনি করেন। না, তুই কর। আমার পছন্দ নাকি তার ভালো লাগে না। ও, আমি চারিদিকে তাকালাম, অনেক শার্ট ঝোলানো আছে, তার মধ্যে একটা ব্ল্যাক কালার, ওটা আমার খুব পছন্দ হলো। এটা খুব সুন্দর। বাহ, তোর তো চয়েস আছে ভালোই। হুম। এবার প্যান্ট দেখ। আমি প্যান্ট চয়েস করে দিলাম। তারপর সব এক জায়গায় করে বিল দিয়ে একটু এদিকে সরে আসলো। শাকিল, ও, এই নে, এসব তোর জন্যই। যা, তাড়াতাড়ি চেঞ্জ করে নে। কি বলেন? এসব না আপনার বিএফের জন্য? বিএফ নাই। বিএফ নাকি চাই? বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। বড় আমার বেস্ট ফ্রেন্ড তুই। নে নে, তাড়াতাড়ি কর। সরি, আমি এসব নিতে পারবো না। আমি এত আশা করে নিলাম, আর তুই নিবি না? না, আমি এমনই ভালো। প্লিজ নে না, আমি তোর প্রতি দয়া করে দিচ্ছি না, বন্ধু হিসেবে গিফট করছি। জানি, তবুও লাগবে না। নে, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। যা ইচ্ছে করেন। আচ্ছা আচ্ছা, ধরে নে আমি তোকে ধার দিলাম, তখন তোর কাছে টাকা থাকবে, তখন দিয়ে দিবি। ভাবলাম এমনটা হলে নেওয়া যেতে পারে, টিউশনির টাকা পেলে দিয়ে দেব। হুম। ধন্যবাদ। যা, ওই রুমটাতে গিয়ে চেঞ্জ করে নে। আমি মনির হাত থেকে ব্যাগটা নিয়ে সামনে থাকা রুমটায় চলে গেলাম। তারপর আগেরগুলো খুলে নতুনগুলো পরলাম। আগেরগুলো ব্যাগে নিয়ে বেরিয়ে আসলাম। মনি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চশমাটা ঠিক করতে করতে মনির কাছে আসলাম। একদম ফাটাফাটি, কিন্তু কিছু একটার কমতি আছে। কি সেটা? না রে, কিছু একটার কমতি আছে। বললাম তো নেই। হ্যাঁ, চশমা, সানগ্লাস নিতে হবে। আই। আরে আরে, লাগবে না। লাগবে, আই। মনি আমায় টেনে চশমার দোকানে নিয়ে আসলো। তারপর মনি কালো একটা সানগ্লাস চয়েস করলো। এটা আমার পক্ষ থেকেই গিফট। ওসব তো নিলি না, তবে এটা কিন্তু নিতেই হবে। আমি আর না করলাম না। আসলে আমার মন অন্যদিকে। এসব পোশাকে যদি কেউ আমায় চিনে ফেলে তো না জানি কি হবে। মনি নিজের হাতে আমায় পরিয়ে দিল। ততক্ষণে বাইরে স্যার সহ সবাই চলে আসছে। চল, আজ সবার চোখ কপালে উঠে যাবে তোকে দেখে। আমি এসব। চুপ, ভয় কেন পাস? আমি তো আছি। মনি আমার হাত ধরে বাইরে আসতে লাগলো। ভয়ে তো আমার মন চুনুমুনু হয়ে গেছে। বাইরে আসতেই সবাই আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, যেন তারা ভূত দেখছে। মনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর গাড়িতে উঠে বসলাম।
গাড়ি বলতে দুটো বড় বড় বাস ছিল। মনি আমার পাশের সিটে বসলো। বললাম না সবার চোখ উপরে যাবে। কি দরকার ছিল? চুপ। হুম। এখন শুধু দড়িটা সাইজ করলে তোকে একদম হিরো লাগবে। চুপ। আমি আর মনি এসব নিয়ে মজা করছিলাম, তখন রকি পাশ থেকে বলল, বাদরকে কখনো সিঁদুর দিলে মানায়? বাদরকে নয়, হাতিকে সিঁদুর দিয়ে দেখিস কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, গাইয়া একটা ক্ষেত কি না হিরো সাজবে, কোথায় জোকার সেজে বসে আছে। জোকারও নয়, জোকার তুই সেজে বসে আছিস। এই মনি, এই তুই কিন্তু খুব বার বেড়ে যাচ্ছিস। বাড়ির কি দেখছিস? কখনো তো গায়ে হাত দিইনি। গায়ে হাত দিলে এতক্ষণে হাসপাতালে থাকতি। হ্যাঁ হ্যাঁ, দেখ যাবে কি কার গায়ে হাত তোলে। চুপ থাক। রকি আর কিছু বলল না। মনিও চুপ হয়ে গেল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কলনো যে এদের মূল আসলাম। আরে তুই চুপ করে আছিস কেন? একজনের খাওয়া দেখলে কুকুর কখনো সহ্য করতে পারে না। চুপ করেন তো। সবাই যে যার মতো গল্প করছে আর আমি চুপচাপ বসে আছি। এই জন্য মনি অনেকবার বকাও দিছে, কিন্তু আমার ভালো লাগছে না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। কি? হ্যাঁ, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? আমায় আগে বলনি কেন? কি হয়েছে? ওখানে গেলে সমস্যা কি? না মানে কিছু না, আমার একটা মাস্ক লাগবে। কেন? সমস্যা হচ্ছে। ওকে, সামনে বাজার দেখে নিয়ে নিব। আমি আর কিছু বললাম না। কক্সবাজারের নাম শুনে আমার বুকের ভেতর ধড়ফড় শুরু করলো। সেই শহরে আবার আমায় নিয়ে যাচ্ছে, যেখানে আমার জানের জান নীলা ঘুমিয়ে আছে আমার বাবা মা। কিন্তু এই শহরে গেলে নিশ্চয়ই আমার চিনে ফেলবে। যে করেই হোক নিজেকে লুকাতে হবে। আমি চাই না পুরনো কাহিনী আবার শুরু হোক। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, সমস্যা নেই, কিছুক্ষণ পর সব বুঝে যাবেন। সামনে বাজার থেকে একটা মাস্ক কিনলাম আর সেটা মুখে দিলাম। আমায় কি চিনতে পারছেন? না, কিন্তু কেন? কি হলো হঠাৎ? নিজেকে আড়াল করছো কেন? আসলে আমার নাকে সমস্যা, তাই মাস্ক পরলাম। আর আমায় চিনতে পারছো কিনা জিজ্ঞেস করলাম। ও, তারপর আর কোনো কথা বললাম না। সিটে হিলান দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ জার্নি করার পর আমাদের গন্তব্যে পৌঁছালাম। সবাই খুব খুশি, কিন্তু আমার মনে অনেক ভয়। কক্সবাজার নামলাম রাত 9টার সময়। সেখান থেকে হোটেলে চলে গেলাম। আমি মুখে মাস্ক পরে থাকলাম। মনি আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি এদিক ওদিক দেখছিলাম। এটা দেখে মনি মনে হয় সন্দেহ করলো। আমি তার দিকে চোখ না দিয়ে সোজা হোটেলে চলে গেলাম। হোটেলে এসে যে যার মতো রুমে চলে গেল। আমি আমার রুমে গেলাম। রুমে ঢুকেই সানগ্লাস খুলে খাটের উপর রাখলাম, মাস্ক খুলেও রাখলাম। আজ নীলার কথা খুব মনে হচ্ছে। কতই না ভালোবাসতো আমায়, কিন্তু তার বদলে আমি তাকে দিলাম মৃত্যু। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব সকালে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে সরকারি কবরস্থানে আসলাম, যেখানে আমার নীলা, আমার বাবা মা ঘুমিয়ে আছে। সেখানে এসে তাদের জন্য 2 হাত তুলে মোনাজাত করলাম। তারপর পেছনে তাকিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। মনিকে দেখে তো আমি অবাক। মনি কেন এখানে? ও কি কিছু সন্দেহ করছে নাকি? মনি, আপনি? আমি তখনই সন্দেহ করছিলাম যখন মাস্ক পরে নিজেকে আড়াল করতে চাইছো। কি বলছে এসব? নিজেকে আড়াল করলাম কই? এতদিন হলো কিন্তু কোনোদিন আমার সাথে জোরে কথা বলনি, অথচ কাল রাতে আমায় ধমক দিছো। আসলে আমরা যে এখানে আসছিলাম তা আমি জানতাম না, তাই। আর এখানে কি করছো? কই, এমনিতেই। এমনিতেই কি কেউ কবর বাড়ি আসে? আসলে আমার বাবা মা নাই তো, তাই আমি প্রতিদিন কবর বাড়ি এসে কবর জিয়ারত করি। ও ভালো, কিন্তু আমার মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছো। আমি আবার কি লুকাবো? চলেন। তারপর মনিকে নিয়ে হোটেলে চলে আসলাম। অসুস্থতার কথা বলে সারাদিন হোটেলে শুয়ে থাকলাম, কিন্তু বিকালে মনি আমায় জোর করে নিয়ে বের হলো। আমি আর না করলাম না। না করলে যদি সন্দেহ করে, সেজন্য আর না করলাম না। মনির সাথে বেরোলাম। সমুদ্রের ধারে ঘুরলাম। আমার মুখে মাস্ক ছিল, সেজন্য একটু নির্ভয় থাকলাম।
ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সমুদ্রের পাশে একটা জায়গায় খুব আলো দেখলাম। মনি সেখানে যেতে চাইলো। আমি জানি ওটা ক্লাব, সবাই নেশা করে ডান্স করে। মনি যেতে চাইলো, আমি তাই চললাম। সেখানে এসে দেখি সবাই নেশা করছে, কেউ ডান্স করছে। তাদের মধ্যে রকি আর তার বন্ধুরাও ছিল। মনিও ড্রিঙ্ক করতে চাইলো, কিন্তু আমি না করতে চাওয়ায় আর করলো না। এদিকে রকিরা একদম ঝাক্কাস হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে থেকে সবার আনন্দ উপভোগ করছিলাম। হঠাৎ মনি বলল, শাকিল তুমি এখানেই থাকো, আমি একটু আসছি। কোথায় যাবেন? জরুরি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। মনি চলে গেল আর আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তবুও মনি আসছে না। ব্যাপারটা খুব খারাপ লাগলো। তখনই খেয়াল করলাম রকি আর ওখানে নাই। তাহলে নিশ্চিত রকি মনির কাছে গেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা দৌড় দিলাম। একটু দূরে আসতেই মনির কণ্ঠ পেলাম। দৌড়ে গিয়ে দেখি রকি মনির সাথে জোরাজুরি করছে। মনির ইজ্জত নেওয়ার জন্য রকি পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে, আর মনি নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। দুই পাশে দুজন মনির হাত টেনে ধরে আছে, কেউ যাতে রকিকে ডিস্টার্ব করতে না পারে সেজন্য। তার বন্ধুরা চারিদিকে ঘিরে আছে। আমার খুব রাগ হলো। সামনে এগোতেই রকির বন্ধুরা এসে আমায় আটকালো। আমি মারতে যাব এমন সময় নীলার কথা মনে হলো। আমি যে নীলাকে কথা দিয়েছি কোনোদিন মারপিট করব না, কথাটি মনে হতেই নিজেকে সামলে নিলাম। কিন্তু একটা মেয়ের বাঁচাও বাঁচাও আওয়াজ যেন আমায় শান্তি দিচ্ছিল না। তখন ভাবলাম মনির জায়গায় যদি আজ নীলা থাকতো তাহলে কখনো তাকে ছেড়ে যেতাম না, আর মনিকেও ছেড়ে যাব না। দুজনকে দুটা ঘুষি দিয়ে ফেলে দিলাম। একে একে রকির বন্ধুদের আহত করলাম। মনি হাল ছেড়ে দিল, নিজেকে সঁপে দিল রকির কাছে। ঠিক এমন সময় আমি রকিকে ধরে টেনে তুলেই মারতে লাগলাম। মারতে মারতে রকি ঘায়েল হয়ে গেছে। তার বন্ধুরা একে একে পালিয়েছে। আমার মুখে মাস্ক ছিল, সেজন্য হয়তো আমায় রাতে চিনতে পারেনি, কিন্তু মনি ঠিকই চিনে ফেলেছে। কলেজে আমায় অনেক মারছে, অনেক অপমান করছে, তার প্রতিশোধ আজ নেব। আমি মুখ থেকে মাস্ক সরালাম। কিরা রকি, কলেজে তো খুব মারছিলি আমায়, খুব অপমান করেছিস। আজ তোর এমন অবস্থা করব যাতে ভবিষ্যতে শুধু আমি কেন, আমার মতো খ্যাত ছেলেকে দেখলেই সালাম করবে। আহা, আমায় ছেড়ে দে। আমায় চিনিস না, ভালো চাচ্ছে, আমায় ছেড়ে দে। তুইও আমায় চিনিস না, কি ভেবেছিস খ্যাত গায়ার মতো হয়ে থাকি বলে কিচ্ছু জানি না? আরে তোর মতো হাজারটা রকিকে আমি কাবু করছি। বাঁচতে চাইলে ছেড়ে দে। এবার তুই বেঁচে থেকেও মরার মতো পড়ে থাকবি। পাশে একটা গাছের ডাল পড়েছিল, ওটা নিয়ে এসে রকির হাত পা এমন জোরে জোরে বাড়ালাম মনে হয় 3 মাস হাসপাতালে থাকবে। মুখে মাথায় আচ্ছা মতো ঘুষালাম। রকি এবার আদামরা। মনি পেছন থেকে এসে আমার হাত পা টেনে নিল আর সেখান থেকে দৌড়ে দূরে চলে আসলো। আমি হাত থেকে গাছের ডালটা ফেলে দিলাম। তারপর মনি আমায় ঠাস করে একটা থাপ্পড় দিল। তুই কেন আমায় মিথ্যা বলছিস বল, কেন? আমি কি মিথ্যা বলেছি? তুই বলছিস তুই মারামারি জানিস না, আবার এমন মারামারি করলি যে আমি নিজেও জানি না। না, বল তুই কে, বল সত্যি করে বল তুই কে। এই সেমরি, বেশি অধিকার দেখাতে আসবি না, যেমন আসিস তেমনই থাক। কি বললি তুই? কানে কি কম শোনস? চুপ, একদম পকপক করবি না। মনি আর কথা বলল না, ধপাস করে বসে পড়ল। আমার মাথা একদম গরম, কি বলতেছি নিজেও জানি না। আমিও একটু দূরে উঁচু জায়গায় বসে পড়লাম, মাথায় হাত দিলাম, নিজেকে কন্ট্রোল করলাম। মনি তো সব জেনে গেছে, ওকে যে করেই হোক থামাতে হবে। মাথা ঠান্ডা করে মনির সামনে এসে বললাম, মনি ফুপে ফুপে কাঁদতেছিল। মনি প্লিজ কাঁদবেন না। দেখুন দেখুন, আমি মানছি আপনার মিথ্যা বলছি, কিন্তু জানেন কি, এই মিথ্যা পরিচয় নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম। মিথ্যা পরিচয় মানে? হ্যাঁ, আমার নাম শাকিল নয়, আমার নাম শাওন, শাওন ভাই। কি? হ্যাঁ, এই এলাকার বিখ্যাত
বিখ্যাত মাফিয়া। কিন্তু কি করে? আপনার বিশ্বাস করি বলে বলছি। হ্যাঁ বলো। তাহলে শুনুন। আজ থেকে 1 বছর আগে আমি ছিলাম এই শহরের নামকরা মাফিয়া কিং। এখানকার সকল 2 নম্বর ব্যবসা সব আমার হাতেই হতো। খুব নামি দামি একজন গুন্ডা ছিলাম। ভারত থেকে মাল পাচার করতাম। থানায় আমার নামে 10-10টা খুনের মামলা ছিল। নারী পাচার, নারী নির্যাতন, কোনোটাই কম ছিলাম না। বড় বড় গুন্ডারা আমার নাম শুনলে ভয় পেত। আমার নাম ছিল শাওন। সবাই আমায় শাওন ভাই বলে ডাকতো। আমার আন্ডারে বেশ কয়েকজন কাজ করত। তার মধ্যে ছিল 2 জন আমার বেস্ট ফ্রেন্ড, জনি আর রকি। বাবা মা দুজনের কেউ ছিল না, ছিল শুধু একটা কলিজা নীলা। আচ্ছা চলেন প্রথম থেকে শুরু করি। আমি ছোট থাকতেই আমার বাবা মা মারা যায়। বস্তিতে বড় হয়েছি। একটা বুড়ি দাদি আমায় বড় করেছে। ছোট থেকে মারপিট করতাম। এদিক দিয়ে আমি ফার্স্ট ছিলাম, কিন্তু পড়াশোনা একটুও না। 3-3বার ক্লাস 3-তে ডাব্বা মারছি। স্কুলে গেলেই যার তার সাথে মারপিট করতাম। কেউ আমার কলারে হাত দিলেই রেগে যেতাম, যাকে বলে আগুন। এই জন্য বুড়ি দাদি আমায় প্রতিদিন রাতে বকা দিত, কোনোদিন খাবারও দিত না। আমিও প্রতিদিন কসম করতাম কাল থেকে আর মারপিট করব না। পরের দিন কসমের কথা ভুলে যেতাম, শুরু করতাম মারপিট। ওই বস্তিতে এমন কোনো ছেলে ছিল না যে আমার সাথে পারবে। সব পিচ্চিরা আমায় ভয় পেত আর শাওন ভাই বলে ডাকতো। তাদের মধ্যে 2 জন ছিল আমার কলিজার টুকরা, জনি আর রকি। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি। টিভিতে সিনেমা দেখতাম আর কদমতলায় এসে ঠিক হুবহু কপি করতাম। গুন্ডা হওয়ার খুব শখ ছিল। সিনেমায় গুন্ডার পার্ট যারা নিত তাদের ছবি এনে আমার ঘরে লাগাতাম। সবাই বলতো লোকজন নায়কের ছবি লাগায় আর তুই গুন্ডার ছবি লাগাস। তখন আমি বলতাম আমি একদিন এমন গুন্ডা হব যেখানে নায়ক কখনো জিততে পারবে না। লোকজন আমার কথা শুনে হাসতো। আমি শুধু তাদের মনে করে রাখতাম, সুযোগ পেলেই প্রতিশোধ নিতাম। এমন এক অসভ্য ছেলে ছিলাম আমি। সময়ের বিবর্তনে আমি বড় হলাম আর বস্তির ভাই হয়ে গেলাম। আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তো না বস্তিতে। আর আমার বুড়ি দাদি অনেকদিন আগে মারা গেছে। আমি বাসায় একাই থাকতাম। এখানকার সমস্ত মাস্তান গুন্ডার সাথে আমার পরিচয় ছিল। সবাই আমায় নাম ধরে ডাকতো। আমি বেশিরভাগ সময় তাদের সাথে থাকতাম। আমার ধান্দা ছিল তাদের সাথে বিজনেস করা, কিন্তু কখনো চান্স পাইনি। একদিন আমি মাল পৌঁছানোর জন্য রওনা হলাম। রাস্তার মধ্যে হঠাৎ একটা সাইকেল সামনে চলে আসলো। আমি তাড়াহুড়ো করে ব্রেক মারলাম। সাথে আমি বাইক থেকে উল্টে রাস্তায় গিয়ে পড়লাম। মাথায় একদম হাইফাই রাগ উঠে গেল। মন বলছে শালারে একদম উপরে পৌঁছে দেই। রাগ নিয়ে ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়ালাম। তাকিয়ে দেখি ওটা মেয়ে, আর সে সাইকেল তুলতেছে। হাতের মুঠ বুঝে কাছে গেলাম। কেবল মারবো এমন সময় সে তার চুলগুলো উপরে মারল। রেশমি কালো চুল আমার মুখ চোখ দিয়ে স্পর্শ করে ওর কাঁধের উপর সুন্দর করে বসে গেল। মাঝে হারিয়ে গেছে, কিন্তু তার চুলের মিষ্টি গন্ধে আমি তো কোনো অজানায় হারিয়ে গেছি। চোখ বন্ধ করে তাকে নিয়ে স্বপ্নের মাঝে হারিয়ে গেছি। কিন্তু পরে মনে হলো শালা আমি তো তার মুখটাই দেখিনি। চোখ খুলেই দেখি সে হাঁটতে লাগলো। আজব ক্যারেক্টার। আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার মনের মধ্যে ঘর করে বসে গেল, আর আমার কাছে একটা ক্ষমাও চাইলো না। আমিও কম না, মেয়েটার পেছনে পেছনে দৌড় দিলাম। বুকের ওড়নাটা সুন্দর করে কোমরে বাঁধা, দেখে মনে হচ্ছে সে আমার এই সাইকেলওয়ালি। সরি। এই ম্যাডাম, আমি এসব ইংরেজি বুঝি না। প্রপোজ যদি করতে হয় তাহলে বাংলায় করো। আমার বয়ে গেছে তোর মতো বাদরকে প্রপোজ করতে। তার মানে আমায় দেখেছিস তুই? না দেখার কি আছে, রাস্তায় আবুলের মতো পড়েছিলি। আগে বললে একটু স্টাইল করে পোজ দিতাম। অশিক্ষিত, ওটা পোজ হবে, ফোর্স নাই। ওই হলেই হলো, একই কথা। আমার পেছনে ঘুরে কোনো লাভ হবে না, চল যা।
শোন সেমরি, তোর পেছনে আমি ঘুরতে আসি নাই। আমার কাছে একটা ক্ষমা চেয়ে নে, তাহলে চলে যাব। পারবো না, সব। দেখ দেখ, ভালো হবে না কিন্তু। কি জন্য ক্ষমা চাবো রে? হ্যাঁ, আরে পাগলি, আমায় ধাক্কা দিয়ে রাস্তায় ফেললি, আবার উল্টো আমার মনে ঠক ঠক করলি, এর জন্য। শোন, মেয়েকে ভালোই পড়াতে পারিস। জানি না রে, তোকে প্রথম। চল যা, নইলে পা কেটে হাতে ধরিয়ে দেবো। তবুও সমস্যা নেই, তোর জন্য জীবন দিতে রাজি। যা, সমুদ্রে ঝাঁপ দে। আরে সেমরি শোন। ধ্যাত তেরি, চলে গেল। তখন মনে হলো আমার বাইক, আল্লাহ গো আমার বাইক কই। দিলাম উল্টা দিকে দৌড়। দৌড়ে এসে দেখি একজন পুলিশ আমার বাইকটা তুলে রাস্তার পাশে নিয়ে যাচ্ছে। এক দৌড়ে গিয়ে বাইকে বসে স্টার্ট দিতেই টান। হঠাৎ এমন কাণ্ড দেখে পুলিশও ভয় পেয়ে গেল। যদি পুলিশ আজ বাইক নিয়ে যেত তাহলে নিশ্চয়ই 1000 টাকার নিচে লাগতো না। তাই এমন করে আমার 1000 টাকাটা রক্ষা করলাম। বাইক নিয়ে চললাম, গান বলতেছি আর গাড়ি চালাচ্ছি। এভাবে সমুদ্রের ধারে চলে আসলাম। দাঁড়িয়ে থাকলাম, কাস্টমার আসলো, মাল দিয়ে টাকা নিলাম। কাস্টমার চলে গেল, আমিও চলে আসব। এমন সময় সমুদ্রে চোখ পড়লো, কে যেন ডুবতে দেখা উঠতেছে। চুলগুলো আকাশ ছোঁয়া ছোঁয়া অবস্থা, পুরো শরীর ভেজা। দেখে যে কেউ পাগল হবে, আমিও হলাম। তবে আগের পাগলির কথা ভেবে তেমন পাগল হলাম না। ও তেরি, এটা তো ওই সাইকেলওয়ালি পাগলি। মেয়েটা এদিকে ঘুরতেই দেখি এটা ওই সাইকেল পাগলি। চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার পাগলি এত সুন্দর। কিছুতেই চোখের পলক পড়তেছে না। কখন যে পাগলিটা আমার সামনে চলে আসছে আমি টেরও পাইনি। চোখের সামনে তুড়ি দিয়ে বলল, ওই হ্যালো, কি দেখিস? তোকে রে। কেন রে, এত টাকার কি আছে? তোকে না হেব্বি লাগছে রে। চুপ কর, পাম দিতে হবে না। পাম নয় রে, মায়েরই বলছি। যা যা। আমার না তোকে হেব্বি লাগছে রে। ও মা, তাই নাকি? কি জানো? ও হ্যাঁ, ভালোবাসি রে তোকে। ভালোবাসার সময় নাই আমার। ভালোবাসারও কি সময় লাগে নাকি? লাগে তো। আচ্ছা পাগলি, তোর নামটা তো বল। আমার নাম হচ্ছে নীলা। তোর নাম কি রে? আমার নাম শাওন, শাওন ভাই। যা গিয়ে ভাইগিরি কর। এই শোন, না রে, কাজ আছে। কাল আবার আসবে এখানে? জানি না। আমি অপেক্ষা করব। চল যা। আসিস। নীলা চলে গেল, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। অনেক দূর চলে যাওয়ায় আর নীলাকে দেখা যাচ্ছিল না। তখন আমিও বাইক নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে রান্না করে খাওয়া দাওয়া করলাম, তারপর রাতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে ঘরে বসে আছি, এমন সময় জনি আর রকি আসলো। কি খবর ভাই, আজকে ঘরে বসে কেন? এমনিতেই। কিছু একটা তো হয়েছে। বললাম তো কিছু না। কি ভাই, আমাদের বলে কি আমার ক্ষতি হয়ে যাবে? আসলে না, আমি মনে হয় প্রেমে পড়ছি। কি বলো ভাই? হ্যাঁ রে, তাই নাকি? মেয়েটা না খুব সুন্দর। কোন মেয়ে রে ভাই? ওর নাম নীলা, আজকে আমাদের দেখা। তার মানে ভাবি ভাবি পাওয়া গেছে? এই সবাইকে কইয়া দে ভাবিরে পাওয়া গেছে। কোথায় থাকে ভাবি? কার মেয়ে? জানি না, তবে আজ বিকালে দেখা করতে হবে। মানে? মানে হলো আমি আজকে বিকালে সমুদ্রের ধারে আসতে বলছি, আর আমার বিশ্বাস সে আসবে। ভালো তো, তাহলে রেডি হও ভাই। রোমান্টিক মুভি নিয়ে আয় যা। ওকে ভাই। জনি আর রকি চলে গেল বাজারে সিনেমার ফিল্ম নিতে। আমি বসে থেকে নীলার কথা ভাবছিলাম। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এমন কোনোদিন হয় নাই। কি একটা মায়া আছে মেয়েটার মাঝে। আচ্ছা, সেও কি আমায় নিয়ে ভাবছে এখন? ওই মায়াবী চেহারা কিছুতেই ভুলতে পারছি না। যেখানে যাই সেখানেই তাকে দেখি। কি করব বুঝতে পারছি না। একে একে সমস্ত রোমান্টিক সিনেমা দেখলাম, মনের মধ্যে রোমান্টিক মুড আনলাম। অনেক কটা মুভি দেখলাম। সারাদিন কাজ করছি আর ওর কথা ভাবছি। অবশেষে অপেক্ষার প্রহর বদলে বিকাল হলো, আর আমিও রওনা হলাম সমুদ্রের ধারে। দৌড়ে দৌড়ে চলে আসলাম। এসে দেখলাম কেউ আসে নাই। বিকাল হতেই সব লোকজন জড়ো হলো, কিন্তু নীলা আসলো না। মনটা খুব খারাপ হলো। ওভাবেই বাসায় চলে আসলাম।
পরের দিন সকালে উঠে মাল নিয়ে বাজারে যাওয়ার হুকুম পেলাম। বাইক নিয়ে রওনা হলাম। আমি যার হয়ে কাজ করতাম তার নাম ছিল রফিক চৌধুরী। সে একজন জনপ্রিয় চেয়ারম্যান, কিন্তু কালো ধান্দা তার নামে চলতো। আমি মাল নিয়ে পৌঁছে দিয়ে টাকা নিয়ে চলে আসলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমি রফিক চৌধুরীর খুব ভালো লোক আর বিশ্বাসী লোক হয়ে উঠলাম। আর এদিকে প্রতিদিন বিকালে সমুদ্রের ধারে যেতাম, কিন্তু হঠাৎ করে একদিন নীলা আসতো, আবার হঠাৎ আর আসতো না। একদিন আমি এসে দেখি কেউ নাই। আমি ওখানে বসে পড়লাম। কিছুক্ষণ পর লোকজনে ভরে গেল। তখন নীলা আসলো। কি রে, কার জন্য অপেক্ষা করছিস? তোর জন্য, এখানে আয়। হ্যাঁ বল বল আমি একটা কথা বলবো রে তোকে। বল। চোখটা বন্ধ কর। কেন রে? ভয় লাগে। আমি জানতাম শাওন ভাই কাউকে দেখে ভয় করে না, কিন্তু আমায় দেখে ভয় পেয়ে গেলি। তোর চোখে একটা মায়া আছে রে, যার দিকে তাকালেই আমি আর ঠিক থাকি না। বাদ দে, কি বলবি বল। সত্যি বলছি, জীবনে কখনো কাউকে দেখে ভয় করিনি, কিন্তু আজ তোর সামনে আমার খুব ভয় করছে। ঢং না করে তাড়াতাড়ি বল। নীলা, আমি তোরা ভালোবাসি রে। তোকে প্রথম দেখাতেই আপন করে নি। তুই কি আমায় বিয়ে করবি? এই কথা বলার জন্য এত ঢং? ঢং করছি না, সত্যি বলছি রে। ওই একবার খেলেই হবে। চল ওখানে বসি। আমি আর নীলা এসে একটা ফাঁকা জায়গায় বসলাম। দেখ শাওন, আমার মা বাবা কেউ নেই, দাদির কাছে বড় হয়েছি। দিন রাত কাজ করতে আমার সময় যায়। ভালো। তাই বলছি তুই অন্য কোনো মেয়ের সাথে কর। আমি তোকে কিছুই দিতে পারবো না। মনটা দিতে পারবি তো? শাওন, হ্যাঁ রে, আমি তোকে ভালোবাসছি। আর তোর মতো আমিও এতিম, বাবা মা বলতে কেউ নাই, তাই তো আমি এত বড় গুন্ডা। আজকের পর থেকে আমি তোর সব, বুঝলি? কখনো একা ভাববি না। প্রতিদিন তোর আসার আগে আমি এখানে আসতাম, আর আড়াল থেকে দেখতাম তুই কি করিস। হ্যাঁ, আমি ভাবছিলাম 2-3 দিন না আসলে তুই বিরক্ত হয়ে আর আসবি না, কিন্তু তুই আমায় সত্যি ভালোবাসিস, তাই প্রতিদিন আমার জন্য আসিস। হ্যাঁ। শাওন, বল। তুই কি একাই রান্না করিস? বউ তো আর নাই যে রান্না করে দিবে। করলেই হবে। বউ কি রাজি আছে? হ্যাঁ, একবারে রাজি। ওমা, তাই নাকি? হুম। তাহলে চল। না, যাবো না। আমি আর মনি ওখানে বসে থেকে গল্প করছিলাম, হাসি ঠাট্টা, রোমান্স, প্রেম, ভালোবাসা, সবকিছু। এই, আপনারা আবার খারাপ কিছু ভাববেন না যেন। সন্ধ্যা পর্যন্ত বসে থেকে গল্প করলাম। তারপর দুজন দুজনকে বিদায় জানিয়ে নিজ নিজ বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তখন রফিকের ফোন আসলো। শাওন, হ্যাঁ বলেন। আজ ভারত থেকে কিছু অস্ত্রপাতি আসবে, তুই সেগুলো নিয়ে আয়। কিন্তু আমি কেন? কারণ তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি রফিকের কথা মতো বেরিয়ে পড়লাম, সাথে রকি আর জনিকে নিলাম। গাড়ি নিয়ে সোজা বর্ডারে এসে দাঁড়ালাম। ওপার থেকে লোক আসলো, অস্ত্র চেক করে নিলাম। এমন সময় পুলিশের এন্ট্রি হলো। খুব অবাক হলাম, এত সাবধান আসার পরেও পুলিশ কি করে জানতে পারলো? টাকার ব্যাগ ওদের দিয়েই অস্ত্র গাড়িতে তুলে দিলাম টান। আমার সাথে সাথে পুলিশ আমার পিছু করলো। ভাই, পুলিশ তো আমাদের পিছু করছে। আসতে দে, সমস্যা নাই। কিন্তু অস্ত্র? বুদ্ধি আছে, চুপ থাক। আমিও গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু হঠাৎ পেছনে থেকে একটা পুলিশ গুলি করলো, আর সেটা সোজা এসে আমার হাতের মধ্যে ঢুকে গেল। আমি গাড়ি এদিক ওদিক করতে করতে লাগলাম। এক হাত ছেড়ে দিয়ে আর এক হাতে গাড়ি চালাতে লাগলাম। এক হাতে চালিয়ে চলে গেলাম। মাল নিয়ে এসে সোজা গোডাউনে ভরে দিলাম। পুলিশের সাথে সাথে চলে আসলো, এসে সবাই চারিদিকে ঘিরে নিল। আমি এক টুকরো কাপড় নিয়ে হাতটা বেঁধে নিলাম। এলাকা পুরো সার্চ করলো, কিন্তু কোথাও পেল না। আমি অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। এটা কেমন হলো স্যার? যখন কাজ করি তখন ধরতে পারেন না, আর যখন কাজ করি না তখন পিছু পড়ে যান। শালা বল, অস্ত্র কোথায়? অস্ত্র আছে অস্ত্রের জায়গায়। এখনো বলছি, সিলিন্ডার করে দে, শাস্তি কমে যাবে।
স্যার স্যালেন্ডার করার জন্য কি ধান্দা শুরু করছে? তোর খলি উড়িয়ে দেব। এমনিতেই তো হাতের 12টা বাজিয়ে দিছেন, এখন এটা ঠিক করতে কত টাকা লাগবে কে জানে। বল, কোথায় লুকিয়ে রাখছিস? আরে স্যার, মাল থাকলে কি আপনার সামনে আসতাম? তাহলে আমাদের দেখে চড়ে গাড়ি চালাচ্ছিলি কেন? আমরা আসলে স্যার, আমার গাড়ির ব্রেক ফেল করছে, তাই আপনার কাছে সাহায্য চাচ্ছিলাম। আর আপনি কি করলেন? উল্টে আমার হাতেই গুলি করলেন। এটা যদি মিডিয়ার কানে যায় তাহলে এর সাথে 12-14 যোগ করে আপনার চাকরির ভর্তা করে দেব। তুই জানিস না তুই কি করছিস? এতগুলো মেয়ের জান নষ্ট করিস, কত মানুষের প্রাণ নিয়েছিস। একদিন তোর জান দিয়ে তো পূরণ করতে হবে, দেখিস। আচ্ছা স্যার, ওই দিনের দাওয়াত নেন, চলে আসেন আমার ছোট্ট বাসায়। ওকে, চলে আসবো। গুড বাই। পুলিশ কোনো কিছু না পেয়ে চলে গেল। আসলে অস্ত্রগুলি ছিল অ্যাম্বুলেন্সে। পুলিশ যদি অ্যাম্বুলেন্স সার্চ করতো তাহলে ধরা খেতাম, কিন্তু সবই কপাল। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এসে অস্ত্র ঠিক জায়গায় পৌঁছে দিলাম। তারপর সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে ডাক্তারকে নিয়ে রুমে গেলাম। জনি আর রকি বাইরে দাঁড়িয়ে রইল। ডাক্তার আমায় নিয়ে অপারেশন থিয়েটারে গিয়ে হাত থেকে গুলি বের করলো। তারপর কয়েকটা ইঞ্জেকশন দিল আর কিছু ওষুধ দিল। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার পাগলি নীলার কণ্ঠ কানে ভেসে আসলো। মনে হচ্ছে নীলা বাইরে দাঁড়িয়ে ঝগড়া করতেছে, কিন্তু চোখ খুলছে না। মাথাটা প্রচন্ড ব্যথা। নীলা দরজা খুলে ভেতরে আসলো। হ্যাঁ, এখন পড়ে আছিস কেন? যা, আবার ধাঁধায় বেরো, পুলিশের সাথে লড়াই কর। মরতে পারিসনি, বেঁচে আছিস কেন? তোর জন্য। আমি কি তোকে বেঁচে থাকতে বলেছিলাম? যা, মরে যা, আমার কিচ্ছু হবে না। তোর জন্য অন্য কিছু একটা বলছে রে। তোকে ফোন করতে মন চাচ্ছে। হুম, আমার জড়িয়ে ধরতে চাচ্ছে। কইছে তোকে? হ, আমি তোর মনের সব খবর রাখি। এখন তোর মন চাচ্ছে আমায় তোর বুকের ভেতর নিয়ে কপালে একটা না দেবে। বলতে দেরি নীলা ধপাস করে আমায় জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কপালে একটা চুমা দিল। আচ্ছা, যদি এই গুলিটা হাতে না লেগে বুকে লাগতো তাহলে কি হতো? মরে। কথা শেষ না করতেই নীলা আমার মুখ চেপে ধরলো, আমায় কথা বলতে দিল না। একদম এসব কথা বলবি না। তুই বললে আমার কি হবে? হ্যাঁ, তুই ছাড়া কি আছে আমার, বল? আরে আরে, কাঁদিস কেন? আমি তো মজা করে বলছি। আমি জানি আমি ছাড়া তোর কেউ নাই, আর কোনোদিন মরার কি বললি? ও কথা আর কখনো বলবো না। তুই ছাড়া আমারও কেউ নাই রে। নীল, আমার একটা কথা রাখবি? কি? আমায় বিয়ে করবি? কি রে, এত তাড়া কিসের রে? আমার খুব ভয় করছে রে তোকে হারানোর। ধুর পাগলি। তাই বিয়ে করে তোকে আমার আঁচলের নিচে রাখবো। ওকে ওকে, আর কয়েকটা দিন যাক। আরো কয়টা দিন? আমি ইচ্ছে মতো দৌড়ে নেই, তুই আসলে তো আর দৌড়ানি দিবি না। টু। তারপর নীলা আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে লাগলো, আর আমি ঘুমিয়ে গেলাম। বিকালে আমার বেল হলো, আমি বাসায় আসলাম, সাথে নীলাও আসলো। ডান হাতে গুলি লাগছিল, তাই রান্না বান্না করতে পারি নাই, কিন্তু আমার পাগলি করে দিছে, আমার নিজ হাতে খাইয়ে দিছে। নীলা যখন আমায় খাইয়ে দিচ্ছিল তখন নিজের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। কি রে, তোর চোখে পানি কেন? এটা খুশির পানি রে। খুশির হোক আর দুঃখের হোক, তোর চোখে আমি পানি দেখতে পারবো না। চোখ মুছে দে। জানিস, জীবনের প্রথম কেউ আমায় এভাবে নিজ হাতে খাইয়ে দিল। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। একদম ছোট থাকতে যখন খিদা লাগতো, দুধ খাবার জন্য কান্নাকাটি করতাম, তখন আমার বুড়ি দাদি আমার হাতে পানির বোতল ধরিয়ে দিত। আমি থাকতে তোর কোনো অভাব থাকবে না। সারা জীবন থাকবি তো পাশে? সারা জীবন থাকবো। মরার পরেও ভূত হয়ে তোর পেছনে ঘুরবো, যাতে আমার পাগলটাকে কেউ নজর না লাগাতে পারে। আমি 12 বছর বয়সে আমার বাবা মাকে হারিয়েছি। তারপর থেকে দুনিয়ার সাথে যুদ্ধ করে বেঁচে আছি, তবুও কোনো কলঙ্কের দাগ লাগতে দিইনি। মেয়ে হয়ে সমাজে বেঁচে থাকা খুব ভাগ্যের ব্যাপার। ছাড়ো সব কথা, নে ওষুধ খেয়ে নে। নীলা আমায় খাওয়া দাওয়া করিয়ে ওষুধ খাইয়ে দিয়ে বাসায় চলে গেল। রাতে থাকতে বললাম,
কিন্তু মুচকি হেসে চলে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। থাকতে বলাতে হাসলো কেন? হাসির কি আছে? এই মেয়েটা পুরাই আগুন, সবার থেকে এক ধাপ এগিয়ে থাকে। আমি আর দেরি করলাম না, ঘুমিয়ে গেলাম। জনি আর রকি যে নীলাকে রেখে আসলো। পরের দিন সকালে উঠলাম, হাতের প্রচন্ড ব্যথা। এমন সময় রফিক ভাই ফোন দিল। শাওন, তাড়াতাড়ি ক্লাবে চলে আয়, কিন্তু কেন? কাজ আছে। ওকে। আমি ফোন কেটে দিলাম। শার্ট প্যান্ট পরে ক্লাবের দিকে রওনা হলাম। কিছু দূর আসতেই হঠাৎ সামনে নীলা এসে হাজির হলো। কই যাস? এই তো ক্লাবের দিকে। আজকে চল না, একটু ঘুরতে যাই। আগে চল ক্লাব থেকে আসি। চল। নীলাকে নিয়ে ক্লাবে আসলাম, আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, যা আমি ভাবতেও পারিনি। নীলাকে নিয়ে ক্লাবে আসতেই দেখি রফিক আর তার ছেলে জসিম সহ কয়েকজন বসে থেকে নেশা করছিল। আমি রফিকের কাছে গেলাম, আর রফিকের ছেলে জসিম নীলার দিকে খারাপ নজর দিল। আমি বাম হাত দিয়ে নীলাকে টেনে বুকে নিলাম। জসিম কিছুটা অবাক হলো, সাথে রাগও হলো। শাওন, আমার এত টাকার অস্ত্র বাঁচিয়েছিস, তার জন্য তোকে অনেক অনেক শুকরিয়া। ধন্যবাদ ভাই। আমি চাই আমার সমস্ত দায়ের এখন থেকে তুই সামলাবি, কারণ তোকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। হুম। এটা কে রে? আমার কলিজা। আচ্ছা, যা মজা কর। হুম। নীলাকে নিয়ে আমি চলে আসলাম। জসিম তো নীলার দিকে খারাপ নজর দিয়েই দিছে, ওকে আমি ছাড়বো না। আর এদিকে করিম হলো রফিকের ডান হাত। রফিকের সমস্ত কালো ধান্দা এই করিমই চালায়, কিন্তু দুর্নীতি করে। আর এই দায়িত্ব যখন ওকে না দিয়ে আমায় দিল, তখন করিম আমার দিকে রাগি লোকে তাকিয়েছিল। শাওন, কি? ওই লোকটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। দেখছি। তোকে ক্লাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি। তুই থাকতে কিচ্ছু হবে না, চল। চল। তারপর আমি আর নীলা চললাম ঘুরতে। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, তখন অন্য পাশ দিয়ে অনেকগুলো মেয়ে যাচ্ছিল। নীলা আমার দিকে ঘুরলো, আমার চোখের দিকে তাকালো, যাতে আমি ওদের দিকে না তাকাই। আমি দুষ্টুমি করে আর চোখে তাকালাম। এই, তুই ওদের দিকে তাকালি কেন? কই, তাকাইনি তো। একদম মিথ্যা বলবি না, বলে দিলাম। আমি নিজের চোখে দেখলাম তুই ওদের দিকে তাকালি। আমি কি দেখতে অসুন্দর? ওদের থেকে ভালো না দেখতে? তাহলে কেন আমি ভালোবাসলি? আরে কাঁদিস না। তুই এই পৃথিবীর সবার চেয়ে সুন্দরী। তোর মতো সুন্দরী পৃথিবীতে আর কেউ নাই। দেখলেই আমার মনের মধ্যে তবলা বাজে। তোর জন্য আজ কত কষ্ট করে সেজেছি, আর তুই অন্য মেয়ের দিকে তাকাচ্ছিস? তবা, তুই কি টায়ার যে পাম দিমু? আরে আমার কারেন্ট। আমি তোর রাগ দেখতে চাইছিলাম, তাই তো দুষ্টুমি করছি। সত্যি বলছিস তো? এই তো 3 সত্যি। যা, বিশ্বাস করলুম। এবার পাপ্পি দে। দেখ, পাগল হলি নাকি? এখানে কত মানুষ, লজ্জা করে না তোর? নিজের জিএফ এর কাছ থেকে পাপ্পি চাইতে কি আর লজ্জা লাগে? বাদরটা, চুপ কর, কেউ শুনবে। তুই না দিলে ওই সেমরির কাছ থেকে নিয়ে আসি। না, যেতে হবে না। দাঁড়ালো। আরে ধুর পাগলি, মজা করছি, চল। তুই আমার মধ্যে সবসময় থাকবি। যদি অন্য কারো মধ্যে যাওয়ার চেষ্টা করছিস, তবে খুন করব তোকে। ওকে ম্যাডাম, এবার হাঁটেন। হুম। সেদিন অনেক মজা করলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। রাতে নীলাকে ওর বাসায় রেখে আমি আমার বাসায় চলে আসলাম। নীলা রান্না করে রাখছিল, তাই আর আমায় করতে হলো না। সোজা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম 3 জন মিলে। ভাই, এবার তুমি ভাবিকে বিয়ে করে নাও। হ্যাঁ করবো রে, ওকে বউ করে আমার ছোট্ট ঘরে নিয়ে আসবো। ভাবি কিন্তু খুব কড়া, তোমায় আর কোথাও বেরোতে দিব না, বারান্দাতেই পুরাই বন্ধ। দরকার পড়লে করব, তবু আমি নীলাকে খুশি দেখতে চাই। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। তোরা আমরা মিলে একটা বড় সংসার করব। নাস্তা শেষ করে বাইরে আসলাম, তখনই মনে হলো নীলার সাথে দেখা করার কথা আছে। তাই আর দেরি না করে চলে আসলাম সমুদ্রের ধারে। এসে দেখি নীলা আসে নাই, তার মানে আমি আজ আগে আসছি।
ডাবের গাছের নিচে বসে পড়লাম। বালু নিয়ে খেলাচ্ছিল। অনেকক্ষণ হলো কিন্তু এখনো নীলা আসলো না। ঘটনা কি বুঝলাম না। কিছুটা অবাক হলাম। মনের মধ্যে একটা ভয় কাজ করলো। মনের মধ্যে ধক ধক শুরু করলো। নীলার কিছু হলো না তো? জসিম কি নীলার সাথে? ছি, কি এসব ভাবছি? না না, এসব কিচ্ছু হবে না, আমি হতে দেব না। আমি উঠতে যাব এমন সময় দেখি নীলা দৌড়ে দৌড়ে আসছে। ওকে দেখে আমার রাগ হাইফাই করলাম। নীলা আমার পাশে এসে ধপাস করে বালির উপর বসে পড়ল। আমি মুখ ঘুরিয়ে নিলাম। ওই কারেন্ট নাই। এমন ভুল আর হবে না। ওই তো কান ধরছি, টাকা না এদিকে। বাসায় কার সাথে সময় কাটাচ্ছিলে? এই তো কান ধরছি, টাকা না এদিকে। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। তুই জানিস না তোকে নিয়ে আমার কত ভয়? পৃথিবীতে আমার একটাই দুর্বল জিনিস, সেটা তুই। সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল। যা ভাবছিলাম যদি সেটাই হতো তাহলে কি হতো? রাগের মাথায় কি বলতে কি বলছি জানি না। নীলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। তখনই নীলা লাফ দিয়ে আমায় জড়িয়ে ধরলো আর ছোট্ট বাচ্চার মতো কান্না করে দিল। ক্ষমা করে দে, এরকম আর কোনোদিন করব না, বিশ্বাস কর। আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস, আমায় হারাতে চাস না, কিন্তু আমি ইচ্ছে করে দেরি করি নাই রে। দাদির খুব জ্বর। ও, আমি জানতাম না তুই এত কষ্ট পাবি। তোর দাদিকে ওষুধ খাইয়েছিস? খাইয়ে তুই আসলাম। জানিস আমি কত ভয় পেয়েছিলাম? কি জন্য ভয় পাবি? আমি তোর আছি, তোরই থাকবো। হ্যাঁ, আমার ছেড়ে দিয়ে আমার দুই গালে হাত দিয়ে কপালে ছোট করে ভালোবাসা এঁকে দিল। আমায় বিয়ে করবি? এখনই রাজি। বিকেলে রেডি থাকিস, আজকেই আমরা বিয়ে করব। চল হাঁটি। শাওন, আমার একটা কথা রাখবি? কি? তুই সব মারপিট কোলাকুলি হাঙ্গামা ছেড়ে দে। চল আমরা নতুন করে জীবন শুরু করি। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাব। তুই ঠিক বলছিস। আমি চাই না আমার সন্তান এমন পরিবেশে বড় হোক। এখনই সময় আছে, চল আমরা এই শহর ছেড়ে চলে যাই। হ্যাঁ, বিকেলে তুই আমি বিয়ে করে চলে যাব অনেক দূরে। যেখানে আমরা আমাদের সন্তানকে আদর ভালোবাসা দিয়ে গড়ে তুলবো। হ্যাঁ, তুই বাবা হবি, আমি মা হব। আমাদের ছোট্ট একটা সোনার সংসার হবে। সব হবে। তারপর আমি আর নীলা গল্পের মাঝে হারিয়ে গেলাম। সময় যেন আমাদের বিপক্ষে কাজ করছে। খুব তাড়াতাড়ি যেন সময় কেটে যাচ্ছে। তবুও আজ বিকাল থেকে পাগলিটাকে সব সময়ের জন্য আমার করে পাবো। তাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, সেই স্বপ্নগুলো পূরণ করব। মনের মধ্যে অনেক খুশি। বিয়ের কথা শুনে নীলাও খুব খুশি হলো। বিকালের জন্য দুজনেই অপেক্ষা করতে লাগলাম। আমি সেখান থেকে সোজা রফিক ভাইয়ের কাছে গেলাম। আরে শাওন, তুই? হ্যাঁ ভাই। কিছু বলবি? হ্যাঁ, আমি আর এসব করব না। আজ থেকে সমস্ত কাজ শেষ। কি বলছিস? হ্যাঁ। শাওন, তুই কি সব বলছিস? তোর আন্ডারে আমার অনেক কাজ আছে, যেগুলো তুই ছাড়া কেউ করতে পারবে না। আমি পারবো না। তুই কি ভুলে গেছিস কালকে 100টা মেয়ে পার করতে হবে? ভুলে যাও মেয়ের কথা। শাওন, তুই কিন্তু খুব খারাপ করছিস। এতদিন করছি, কিন্তু আজ থেকে আর না। আর একটা আবার ভেবে দেখ। এই শাওন একবার যা বলে তা করে ছাড়ে। আমি যখন বলেছি মেয়ে পার হবে না তো হবে না। এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। এটা আমার লিস্টে কোথাও নেই। চলি। শাওন শোন। আমি কোনো কথা না বলে চলে আসলাম। পেছন থেকে রফিক অনেকবার ডেকেছে, কিন্তু আমি সাড়া দেইনি। কারণ এই শহরে এমন কোনো মাস্তান নেই যে মেয়েদের নিয়ে পার হবে। শুধু এই কাজটা আমি নিজে করতাম। এর জন্য অনেক রিস্ক নিতে হতো, কিন্তু আজ থেকে আর না। আমি বাসায় চলে আসলাম। এসে গোসল করলাম, ভালো শার্ট প্যান্ট রেডি করলাম, ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। কখন যে বাজবে 4টা। কি ভাই, বিয়ের জন্য তো দেখছি একদম উঠে পড়ে লেগেছ। ধৈর্য যেন হচ্ছে না। হ্যাঁ রে ভাই, দুধ যে মেয়া ফলে। হ্যাঁ, এখন যাব নাকি? ভাই, এখন মনে হয় ভাবে রেডি হচ্ছে। এখন যেও না, একটু পরে যাও। হ্যাঁ। আমি আর কিছু বললাম না, বসে পড়লাম। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসবে।
আবার উঠে হাঁটতে লাগলাম, কিন্তু না, কিছুতেই শান্তি পাচ্ছি না। জনি, রকি, তোরা কাজী অফিসে চলে যা। ওকে ভাই, তাড়াতাড়ি চলে এসো। যা। জনি আর রকিকে কাজী অফিসে পাঠিয়ে দিলাম, আর আমি বাইক নিয়ে নীলার বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম, কিন্তু বাসার মধ্যে সব যেন নিস্তব্ধ, কোনো আলো সালো নেই। নীলার দাদি তো সবসময় বকতে থাকতো, কিন্তু আজ কি হলো? বাড়ি একদম নীরব কেন? নীলার দাদি মারা গেল নাকি? না, মারা গেলে তো মানুষ থাকবে। এসব ভাবতে ভাবতে ভেতরে আসলাম। ভেতরে এসে তো আমার মাথা ঘুরে গেল। পাশে নীলার দাদি পড়ে আছে, মাথা থেকে অনেক রক্ত। ঘরটা অনেক ভাঙচুর হয়ে আছে, মনে হয় কিছু একটা হয়েছে। কিন্তু নীলা কোথায়? ভেতরে যে তাকাতে দেখি নীলা পড়ে আছে, গায়ের জামা ছিঁড়ে শেষ, আর দুই পায়ের মাঝখান দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমি এটা দেখে একদম মরে গেলাম। ধপাস করে মাটিতে বসে পড়লাম, নিজের শার্ট খুলে নীলার শরীর ঢেকে দিলাম। রক্তে নীলার পায়জামা ভিজে গেছে, চোখ মুখ দিয়েও রক্ত। খাট থেকে চাদরটা নিয়ে নীলার পুরো শরীর ঢেকে দিলাম। মনে হচ্ছে কোনো হিংস্র পশুর এসব করছে। আমি নীলার মাথাটা ধরে আমার কোলে নিলাম, তারপর নীলাকে ডাকতে লাগলাম, নীলা, এই নীলা, চোখ খোলো নীলা। আর এমন অবস্থা কে করেছে বলো নীলা? চোখ দিয়ে আমার অঝরে ঝর্ণা বয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না, দুনিয়াটা আমার উলটপালট হয়ে গেছে, নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। নীলা, চোখ খোল, তুই আমায় ছেড়ে যাস না, আমি তোকে ছেড়ে বাঁচবো না নীলা। হঠাৎ নীলা ঝাঁকুনি শাওন বলে ডাক দিল, নীলা, এই তো আমি। শাওন, ওরা আমায় বাঁচতে দিল না রে, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আর আমার জীবনটাও চলে যাবে। নীলা, তোর কিচ্ছু হবে না, আমি চলে আসছি। শাওন, আর পারছি না রে, খুব ব্যথা। আর একটু ধৈর্য ধর। না শাওন না, তুই আমার শরীরে হাত দিস না, আমি এখন পতিতা। কি বলছিস এসব? হ্যাঁ রে, আমার খুব কষ্ট হচ্ছে রে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। না, তোর কিচ্ছু হবে না। আমি নীলাকে তুলে বসলাম। আমায় হাত দিস না, আর আমার কথা মন দিয়ে শোন, আমি আর বাঁচবো না, চেষ্টা করে লাভ নেই। তুই চুপ কর। দয়া করে শোন, আমার কাছে সময় নেই। তুই আমার ছেড়ে যাস না রে, আমি মরে যাব। যেতে তো আমিও চাই না রে, তোর সাথে হাজারো বছর বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোর এমন কে করেছে আমায় বল। না, আমি চাই না তুই আবার মারামারি করিস। কি বলছিস? আমার কাছ থেকে যে তোকে কেড়ে নিছে তাকে ছেড়ে দেব, এটা আমি মানতে পারবো না। তোকে আমি সবসময় ভালো দেখতে চাই, তুই ওদের সাথে ঝামেলা করলে হয়তো তোকে মেরে ফেলবে, তাই যাস না। না। শাওন, কি? আমি তো চলে যাচ্ছি, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবি? বল। তুই অনেক দূরে চলে যা, আর সেখানে গিয়ে একটা সাধারণ মানুষের মতো বেঁচে থাক, সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে করিস। না, সারা জীবন তুই আমার মনের মধ্যে থাকবি, এই জায়গা কেউ নিতে পারবে না। পাগল আমার। আর একটা কথা, বল। আমার না খুব শখ ছিল তোর বুকে মাথা দিয়ে ঘুমাবো, কিন্তু ভাগ্য দেখ, আজ আমি অপবিত্র, একটা পতিতা, তোর সীতা মেয়ে। না, তুই আমার জীবন, তুই আমার সব। আমি নীলাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। নীলা আমার কানে কানে বলল, শাওন, তুই এখান থেকে চলে যা, কেউ দেখলে তোর প্রতি দোষ চাপিয়ে দেবে। আমি চাই না তোর জীবন নষ্ট হোক, আমার জীবন দিয়ে তোর জীবন রক্ষা করতে চাই। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। পাগলামি করিস না, আমার শেষ ইচ্ছাটুকু পূরণ কর। কিন্তু তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমার কথা মনে হলেই আকাশের দিকে তাকিয়ে থাকিস, আমি এক ফোঁটা বৃষ্টি হয়ে তোর কপাল ছুঁয়ে যাব। নীলা, আমায় ছেড়ে যাস না। শাওন, চলে যা, চলে যা এখান থেকে, থাকিস না। নীলা এই কথা বলেই আমার গায়ের উপর এলিয়ে পড়লো। ওর হাতটা আমার মাথা থেকে মাটিতে ঝুলে পড়লো। আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। বুক থেকে নীলাকে সরিয়ে দেখি নীলা আর নেই। সাথে সাথে পুরো দুনিয়াটা আমার অন্ধকার হয়ে গেল। মুখ থেকে কথা হারিয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে নীলার ঘর থেকে একটা চাদর নিয়ে গায়ে পেঁচে নিলাম।
তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। নীলাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, তবু আসতে হলো, কিছু করার নেই। কিন্তু কিন্তু জসিমকে আমি ছাড়বো না। আমার মন বলছে জসিম এই কাজ করছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমি ওখান থেকে সোজা ক্লাবে গেলাম। চাদর মুড়ি দেওয়া থাকায় কেউ চিনল না। সোজা জসিমের রুমে আসলাম, কিন্তু সেখানে জসিম নাই। জানতে পারলাম সে শহর থেকে চলে গেছে, কিন্তু কোথায় গেছে জানতে পারলাম না। আর তাই আমি নীলার বাসার কাছে আসলাম। দূর থেকে দেখলাম মনে হচ্ছে ভেতর থেকে নীলা আমায় ডাকছে। চোখ দিয়ে পানি অঝোর ধারায় ঝরছে। কিছুতেই মানতে পারছি না যে নীলা আর নেই। বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছে, কিন্তু নীলাকে কথা দেওয়ার কারণে তা পূরণ করতে পারছি না। নীলার খুনের প্রতিশোধ নিতে পারছি না। নীলার লাশ পোস্টমর্টম করা হলো, আর পুলিশ রায় দিল 3 জন মিলে নীলাকে ধর্ষণ করেছে। আর নীলার শরীরে সেই 3 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর সেই 3 জন হলো আমরা, আমি, জনি আর রকি। কি দুনিয়া! আজকাল আইন ও টাকার কাছে বিক্রি হয়। নিজের মনের মানুষের খুনের প্রতিশোধ নেব, নাকি মিথ্যা অপবাদ থেকে বাঁচব? সেজন্য কারোর সামনে আসলাম না, নিজেকে আড়াল করে রাখলাম। টানা 3 দিন পর নীলা আর তার দাদির দাফন হলো। আর এই দিন আমি কক্সবাজারে থাকি। জসিমকে খুঁজে বের করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তাই নিজের জন্মভূমি ছেড়ে চলে আসলাম ঢাকায়। প্রিয় মানুষটিকে কবর দিয়ে চলে আসলাম। ঢাকায় এসে টানা 3 মাস জসিমকে খুঁজি, কিন্তু তবুও পাই না। তারপর নীলার কথা মতো আমি এক সাধারণ মানুষের মতো বাঁচতে শিখি। নিজের রাগকে কন্ট্রোল করি আর কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করার জন্য। কারণ আমার পাগলির শেষ ইচ্ছা ছিল এটা। তারপর তো আপনারা জানেন। মানুষ কি করে এমন করতে পারে? হ্যাঁ, আপনার আমার মতো মানুষই এমন করে। আর তার জন্য আমাদের মতো পাগল প্রেমিকরা জীবন হারায়। আই এম সরি, আমি তোমায় বুঝতে পারিনি। সমস্যা নাই, আপনার বিশ্বাস করে এসব বললাম। আশা করছি বিশ্বাসের অমর্যাদা করবেন না। তুমি নিশ্চিন্তে থাকো। চলো হোটেলে। তারপর মনিকে নিয়ে আমি হোটেলে চলে আসি। আর ওখানকার পুলিশ এসে রকিকে নিয়ে হাসপাতালে যায়। রকিকে কে মারছে তার কোনো খোঁজ খবর কেউ পেল না। এমন একটা ঘটনা ঘটায় পিকনিক বাতিল করা হলো। পরের দিন সকালে উঠে আবার রওনা হলাম ঢাকায়। আসার আগে আবার নীলার কবরে যে জিয়ারত করে আসলাম। ঢাকায় এসে যে যার মতো বাসায় চলে গেল। আমিও চলে আসলাম আমার বাসায়। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন দরজায় কে যেন নক করলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মনি। আরে মনি, আপনি এত সকালে? ঘুরতে আসলাম। আসেন। এখনো কি একাই থাকো নাকি? জি। নীলা তো তোমায় বিয়ে করতে বলেছে, তার সব কথা রাখছো, অথচ এই কথা কেন রাখছো না? কারণ অন্য কারোর জন্য আমার মনে কোনো জায়গা নেই। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি জানি নীলার জায়গায় তুমি কাউকে দিবা না, কিন্তু নীলার পাশে একটু ছোট জায়গা আমায় দিবা? মানে? আই লাভ ইউ। মনি, আপনি সবকিছু জেনেও? হ্যাঁ, আই লাভ ইউ। আমার নামে এখনো সকল কেস আছে। কখন জানি আমায় এনকাউন্টার করে দেয়। আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে, আমি চাই না আরো নষ্ট হোক। নীলার আশাগুলো আমি পূরণ করব। সরি, আমি এটা করতে পারবো না। যতটুকু নীলা তোমায় ভালোবাসে ততটা আমি তোমায় ভালোবাসি। কখনো না। আচ্ছা, ভালো যখন বাসেন তাহলে চলেন আমরা খারাপ সম্পর্ক করি। বিয়ে করতে রাজি? এক্ষুনি বিয়ে করবে? না, আমি পারবো না। চলেন, কলেজের সময় হয়ে গেছে। এই শোনেই, আমি ভালোবাসবি না তো আমি তোকে খুন করবো। এসব কথাবার্তা বাদ দাও। মনি মুচকি হেসে আমার সাথে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসলাম। কলেজে আসতে যা হলো, আমি আর মনি কলেজে গেলাম। ক্লাসে যাব এমন সময় পেছনে থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে তো আমি অবাক। শাওন ভাই। আমি তো একদম সে অবাক। জনি, কেন এখানে? মনির দিকে তাকালাম। মনি চোখ বড় বড় করলো। শাওন ভাই, তুমি বেঁচে আসো। জনি, তুই এখানে? তোমার অনেক করছি ভাই, কিন্তু কোথাও পাইনি। কিন্তু তুই এখানে কেন? একটা ছেলে আমার এখানে আনছে। কে? আমি
আমি তাকিয়ে দেখি রকির বন্ধু। কিন্তু এ কি করে জনিকে চিনলো? কি ভেবেছিস নতুন একটা মিথ্যা পরিচয় দিয়ে ঘুরে বেড়াবি আর তোকে কেউ চিনতে পারবে না? হ্যাঁ, আমি কাল দিন আগের দিন রাতে কক্সবাজারের সাথে দেখা হয়। কথার প্রসঙ্গে অনেক কিছু জানতে পারি ফটো দেখে তোর। মিথ্যা পরিচয় মানে? হ্যাঁ, তোর বন্ধু শাওন ভাই এখানে শাকিল সেজে বসে আছে। কি ভাই? কি ভাই সত্যি? কলেজের সবাই শোনো, এই যে শাকিল, এ কোনো সাধারণ ছেলে নয়, এ হলো কক্সবাজারের মাফিয়া কিং। কলেজের সবাই জেনে গেল মনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হাসলাম। তারপর কে যেন পুলিশকে ফোন করলো। পুলিশ এসে আমায় অ্যারেস্ট করলো। সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো মাফিয়া কিং শাওন ভাই এখন জেলে। দুনিয়াটা খুব নিষ্ঠুর, খারাপ হয়েও বাঁচতে দেয় না, আবার ভালো হয়েও বাঁচতে দেয় না। 3 দিন জেলে কাটালাম। এরপর এক অফিসার আসলো আমার সাথে দেখা করতে। আমি তাকিয়ে দেখি এটা সেই অফিসার যে আমার হাতে গুলি মারছিল। কি খবর শাওন? ভালো স্যার, আপনার কথাই হলো। আমার পাপের শাস্তি আমার প্রিয় মানুষটি পেল। হ্যাঁ, আমি নীলার বিষয়ে কিছু বলতে আসছি। কি? তুমি কি জানো নীলাকে কে ধর্ষণ করেছে? না, জানার অনেক চেষ্টা করছি। আমি জানি। কি জানেন? নীলাকে একজন নয়, পুরো 3 জন একসঙ্গে ধর্ষণ করে। আর সেই 3 জনের আঙুলের ছাপ আমার কাছে আছে। আমি জনি আর রকি, তাই তো? স্যার, এটা শুনে আমার কান পচে গেছে। না, সেই 3 জন ছিল রফিক, জসিম আর করিম। কি? হ্যাঁ, শান্ত হও, উত্তেজিত হও না। হুম। আমি তদন্ত করে এসব জানতে পারি। আর যখন আমার স্যারকে বলি তখন আমায় থেমে যেতে বলে আর ঘোষণা করে তোমাদের 3 জনের নাম। এরপর আমি প্রতিবাদ জানালে আমার চাকরি খায়। আমি ওদের ছাড়বো না। শোনো, আমি তোমায় এখান থেকে বের করতে পারি, কিন্তু তোমার কাছে টাইম থাকবে শুধু 1 দিন। আমার 1 দিন হলেই যথেষ্ট। ওকে, রেডি থাকো। তারপর পুলিশ চলে গেল আর আমায় বাইরে আনলো। জামা কাপড় পরে নিলাম, বড় টুপিওয়ালা জ্যাকেট পরে নিলাম। বাসায় এসে কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম। তারপর সোজা কক্সবাজার চলে গেলাম। তার সেখান থেকে রফিকের কাছে গেলাম। গিয়ে দেখি রুমে একা বসে থেকে নেশা করছে। আমি ওখান থেকে একটা লাঠি নিলাম। কে রে তুই? চিনতে পারছিস না? শাওন ভাই। শাওন তুই? কিন্তু তুই তো এখন জেলে থাকার কথা। তোদের না মেরে কি আমি জেলে থাকতে পারি? আমরা কি করছি? তোরা আমার বুক থেকে আমার নীলাকে কেড়ে নিয়েছিস, ওকে ধর্ষিতা বানিয়েছিস। দেখ, আমার গায়ে হাত দিলে কিন্তু তুই বাঁচবি না। আমায় তো মেরেই ফেলছিস, আমি আবার কোথায় বেঁচে আছি? দেখ, এমন করিস না। আমি রফিকের কোনো কথায় কান না দিয়ে লাঠি দিয়ে রফিকের 2 পায়ের মাঝখানে বাড়ি দিলাম। সাথে সাথে প্যান্টের তল দিয়ে রক্ত গড়গড় করে পড়তে লাগলো। ঠিক এভাবে আমার নীলাকে মারছিস, এখন তুই এভাবেই মর। আমি মদের বোতল নিয়ে তার পুরো শরীরে ছিটিয়ে দিলাম। আর রফিকের সেখানে যেখানে কালো ধান্দা চলে তার ঠিকানা একটা কাগজে লিখে টেবিলে রেখে দিলাম। পাশের চেয়ারে বসে থেকে রফিকের বাঁচার মিথ্যে চেষ্টা দেখছিলাম। মনের মধ্যে খুব শান্তি হচ্ছিল রফিককে এমন উষ্টে মরতে দেখে। একইভাবে জসিম আর করিমকে খুন করলাম। 3 জনেরই গোপন অঙ্গে আঘাত করে রক্ত শূন্য করে মারলাম, যেমন ভাবে আমার নীলা মরছে। আমার মনের প্রতিশোধের আগুন নিভল। আমি আবার থানায় হাজির হলাম। পরের দিন কোর্টে পাচার হলো। কোর্টে আমার পক্ষে উকিল দাঁড়ালো। আমার বিরুদ্ধে তেমন সাক্ষী প্রমাণ না দিতে পারায় আমার তেমন কোনো কেস হলো না, শুধু মেয়ে পাচারের অপরাধে জেল হলো। কিন্তু আমি যেহেতু এখন সঠিক পথে আছি, তাই আমার পক্ষের উকিল জজ সাহেবের কাছে আমার শাস্তি কমানোর জন্য আবেদন করলো। শেষমেশ 6 মাস জেল হলো। জেলের মধ্যে নীলার কথা ভাবতে ভাবতেই দিন কেটে গেল। 6 মাস পর আমার বেল হলো। আমি আজ মুক্ত হলাম। বাইরে এসে দেখি মনি দাঁড়িয়ে। আমি ভাবতেও পারিনি মনি থাকবে। আমায় দেখে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো।
তাকিয়ে দেখি মনি আর ওর বাবা মাও আসছে। আমিও তোর উপর ক্রাশ খাইছি, কিন্তু এখন খাই না। একবার খেলেই হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর সেখান থেকে বাসায় আসলাম। আমার আর মনির বিয়ে হলো। মনিকে নিয়ে আমি সংসার শুরু করলাম।